A warm welcome to all of you. আজকে আমরা এইচএস কাউন্সিলের তরফ থেকে এবং তাদের সায়েন্স অ্যান্ড ডেভেলপমেন্ট উইংয়ের সহযোগিতায় আমি শতদল সাহা তোমাদের সাথে চলে এসেছি আবার আমাদের ফেভারিট সাবজেক্ট বিজনেস স্টাডিজ নিয়ে। আমরা জানি আমাদের ফোর্থ সেমিস্টারটা একদম নকিং দ্য ডোর। কেন কি এই বাস আর এক মাসও টাইম আমাদের কাছে পুরো নেই, যেখানে নাকি আমরা এই ফোর্থ সেমিস্টারের পরীক্ষাটা দিতে যাব। যদিও আমরা এটা ফার্স্ট টাইম এই ফোর্থ সেমিস্টারের পরীক্ষাটা দিতে যাচ্ছি, তাই জন্য আমাদের সবার মনে একটু ভয় তো রয়েছেই যে কিরকম হবে। ফার্স্ট টাইম আমরা ফোর্থ সেমিস্টারের পরীক্ষা দেব, ফার্স্ট টাইম আমরা এই সেমিস্টার এক্সামের ফাইনাল এক্সাম, থার্ড সেমিস্টার তো দিয়ে এসেছি, বাট ফোর্থ সেমিস্টারটা ফার্স্ট টাইম হচ্ছে, তো আমাদের সবার মনে একটুখানি ভয় তো রয়ে গেছে। তো আজকে চলো সেই ভয়টাকে আমরা তাড়াতাড়ি কাটিয়ে ফেলি। একটু আমরা সাজেশনসও পাবো যে কিরকম আমাদের পেপারটা স্ট্রাকচারটা হবে, কিভাবে আমরা পড়াশোনাটা করব। বাট তার আগে আমরা চলে আসি আমাদের বিজনেস স্টাডিজ সাবজেক্টটা নিয়ে। সো আজকে আমাদের বিজনেস স্টাডিজ এর চ্যাপ্টার নাম্বার 12, দ্যাট ইজ ফাইন্যান্সিয়াল মার্কেট, আর্থিক বাজার নিয়ে আমরা একটু ডিসকাস করব। বিফোর আই স্টার্ট দ্য চ্যাপ্টার, সব থেকে আগে আমাদের কিন্তু জেনে নিতে হবে যে এই চ্যাপ্টারটা অ্যাকচুয়ালি কত মার্কসের, মানে আমাকে ঠিক কত মার্কসের জন্য কিভাবে চ্যাপ্টারটা নিয়ে এগোতে হবে। তো সব থেকে প্রথমে আমরা জেনে নেব এই চ্যাপ্টারটা, দ্যাট ইজ ফাইন্যান্সিয়াল মার্কেট বা আর্থিক বাজার, এই চ্যাপ্টারটা আমাদের কত মার্কসের। তো টোটাল আমরা জানি আমাদের যে বিজনেস স্টাডিজ সিলেবাসটা আছে ফোর্থ সেমিস্টারে, ইট কনসিস্টস অফ 40 মার্কস। 40 মার্কসের জন্য আমাদের কিন্তু পড়াশোনাটা করতে হবে এবার ফোর্থ সেমিস্টারের এক্সামের জন্য। তো এই 40 মার্কসটা ইট হ্যাজ বিন ডিভাইডেড ইনটু টোটাল নাম্বার অফ চ্যাপ্টার্স। টোটাল আমাদের স্টার্টিং ফ্রম স্টাফিং, দেন ডাইরেক্টিং, তারপরে কন্ট্রোলিং, তারপরে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, তারপরে ফাইন্যান্সিয়াল মার্কেট, and lastly marketing management part 2। তাহলে আমরা টোটাল 6টা চ্যাপ্টার কিন্তু এইবার কভার করছি। এই ফোর্থ সেমিস্টারের বিজনেস স্টাডিজ সিলেবাসে আমরা টোটাল 6টা চ্যাপ্টার কভার করছি। এই 6টা চ্যাপ্টারের মধ্যে আমাদের আজকের চ্যাপ্টার ফাইন্যান্সিয়াল মার্কেট। এই ফাইন্যান্সিয়াল মার্কেট চ্যাপ্টারটা চ্যাপ্টার নাম্বার 12, যার মধ্যে নাকি টোটাল অ্যালটমেন্ট অফ মার্কস ইজ 8 মার্কস। তো 8 মার্কসের পুরো চ্যাপ্টার। যদিও চ্যাপ্টারটা একটু হেভি ওয়েটেড। কেন কি আমাদের এই চ্যাপ্টারটার মধ্যে পুরোটাই ফাইন্যান্স রিলেটেড সবকিছু জানতে হবে। ফাইন্যান্স রিলেটেড মানে হেভি ওয়েটেড তার জন্য কিন্তু নয়। কেন বললাম হেভি ওয়েটেড? এই জন্য বিকজ এই চ্যাপ্টারটার মধ্যে আমাদের কাছে কিন্তু 5 মার্কসের একটা বড় প্রশ্ন নেই। টোটাল 8 মার্কস, যার মধ্যে আমাদেরকে 3টে কোয়েশ্চেনের আনসার দিতে হবে। এবার এই 3টে কোয়েশ্চেনের আনসার কিরকম একটু বুঝে নিই। দেখো, কোয়েশ্চেন নাম্বার টোটাল আমাদের কাছে 3টে কোয়েশ্চেন আছে। 8 মার্কসের চ্যাপ্টার, যার মধ্যে টোটাল 3টে কোয়েশ্চেন, মানে একটা 2 মার্কসের এসএকিউ টাইপ 1 আর দুটো 3 মার্কসের এসএকিউ টাইপ 2, মানে টোটাল 3টে কোয়েশ্চেন, একটা 2 মার্কসের কোয়েশ্চেন দ্যাট ইজ এসএকিউ টাইপ 1 আর দুটো 3 মার্কসের কোয়েশ্চেন দ্যাট ইজ এসএকিউ টাইপ 2। যদিও আমি মনে করি তোমরা মনে এতদিনে জেনে গেছো যে এবার আমাদের কোয়েশ্চেন পেপারের টাইপোলজিটা কেমন। আমরা এবার কিন্তু পুরোটাই 2x মেথডে চলছি। তোমরা নিশ্চয়ই এতক্ষণে জেনে গেছো, তোমাদের স্কুলে সমস্ত তোমাদের টিচাররাও জানিয়ে দিয়েছে যে এবার আমরা 2x মেথডে কোয়েশ্চেন পেপারটা পাবো। কিরকম 2x মেথড? মানে প্রত্যেকটা কোয়েশ্চেনের আমরা কিন্তু একটা করে অল্টারনেটিভ পাবো। যেমন ধরো এই চ্যাপ্টারটার কথাই আমরা আসি। এই চ্যাপ্টারটা আমি তোমাদের এক্ষুনি বললাম আমাদের একটা 2 মার্কসের কোয়েশ্চেন করতে হবে। তো যদি আমরা একটা 2 মার্কসের কোয়েশ্চেন করি মানে মাল্টিপ্লাইড বাই 2, তো আমরা দুটো কোয়েশ্চেন পাবো এই চ্যাপ্টার থেকে 2 মার্কসের। তো ফাইন্যান্সিয়াল মার্কেট থেকে আমরা দুটো কোয়েশ্চেন পাবো 2 মার্কসের, যার মধ্যে থেকে আমাদেরকে কিন্তু অনলি 1 উই উইল হ্যাভ টু চুজ। তো আমাদের কাছে চয়েসটা কিন্তু অনেকটা। সিমিলারলি যেমন আমরা 3 মার্কসের দুটো কোয়েশ্চেন করব বলেছি, তো 3 মার্কসের যখন আমরা দুটো কোয়েশ্চেন করছি মাল্টিপ্লাইড বাই 2, মানে কি হবে? আমরা কিন্তু 3 মার্কসের দুটোর জায়গায় 4টে কোয়েশ্চেন পাচ্ছি। তো 4টে কোয়েশ্চেন পাচ্ছি, যার মধ্যে থেকে আমাদেরকে অনলি দুটো কোয়েশ্চেন সলভ করতে হবে। তো আমরা 3 মার্কসের
4টে কোয়েশ্চেন পাবো, আর 2 মার্কসের 2টো কোয়েশ্চেন পাবো। এই দুটোর মধ্যে থেকে একটা, আর 4টের মধ্যে থেকে 2টো কোয়েশ্চেন আমাদেরকে কিন্তু করতে হবে। এবার now I will start with the chapter that is financial market. মার্কেট মানে কি? নর্মাল সেন্সে আমরা মার্কেট মানে কি বুঝি? একদম ফাইন্যান্সিয়াল মার্কেট অত দূর যাব না, সিম্পল সেন্সে মার্কেট মানে কি বুঝি? মার্কেট মানে এমন একটা জায়গা, a place where দুজন লোক আসছে, একজন বিক্রি করছে আর একজন কিনছে। এটা হলো নর্মাল সেন্সের মার্কেট, where there are two people coming together into one place, একটা জায়গাতে আসছে যেখানে একজন বিক্রি করতে চাইছে, মানে একজন বিক্রেতা আর একজন ক্রেতা। তো একজন somebody who is purchasing and somebody who is selling. তো সেলারও আসছে, বায়ারও আসছে। সেলার নিজের জিনিস বিক্রি করছে, বায়ার নিজের পয়সা দিয়ে জিনিসটাকে কিনছে। জিনিসটা সেলারের কাছ থেকে চলে আসছে বায়ারের কাছে, বায়ারের কাছের পয়সাটা চলে আসছে সেলারের কাছে। তো ইট ইজ আ সার্কুলার ফর্ম, একটা সার্কুলার ফর্মে আমরা দেখতে পাই মার্কেটের মধ্যে কিন্তু এক্সচেঞ্জ অফ গুডস এন্ড সার্ভিসেস হয়। তাহলে এবার দেখি ফাইন্যান্সিয়াল মার্কেটে কি হয়। লেট আস সি ফাইন্যান্সিয়াল মার্কেটের মিনিং অ্যান্ড ডেফিনিশন। সো মিনিং কি বলছে দেখো, ফাইন্যান্সিয়াল মার্কেট ট্রান্সফার্স মানি অর ক্যাপিটাল ফ্রম দোজ হু হ্যাভ সারপ্লাস ফান্ডস টু দোজ হু নিড ফান্ডস ফর ইনভেস্টমেন্টস। এবার এইখানে আমি তোমাদেরকে দুটো নতুন টার্ম শেখাবো। The first term is known as savers. The first term is savers and the second term is investors. Now savers মানে কি? Savers মানে যারা নাকি সঞ্চয় করে, the one who save a part of their total income, একটা পার্ট আমরা সেভ করে রাখি, সঞ্চয়কারী। সঞ্চয়কারীরা কি করি? আমরা সবাই কি করি? সবসময় আমাদের যতটা আর্নিং তার মধ্যে দিকে কিছুটা খরচা করি আর কিছুটা কিন্তু আমরা সঞ্চয় করে রাখি। সঞ্চয় মানে আমরা ফর দ্য ফিউচার পারপাস, কখনো যদি দরকার লাগে তার জন্য তো সঞ্চয় করতে হয়। তো দ্যাট ইজ উই আর দ্য সেভার্স। এবার হু আর ইনভেস্টার্স? ইনভেস্টার্স মানে কি বলতো? ইনভেস্টার্স মানে যারা নাকি বিনিয়োগকারী, মানে যারা নাকি নিজেদের পয়সাটা বা কোথাও থেকে পয়সা নিয়ে এটাকে ইনভেস্ট করে। কেন ইনভেস্ট করে? সো দ্যাট দে ক্যান গেট আ রিটার্ন। ওই যে ইনভেস্টমেন্টটা করলাম তার এগেনস্টে আমরা কিছু রিটার্ন যাতে পাই। মানে যখন আমি ইনভেস্ট করছি আমার টাকাটাও রয়ে যাচ্ছে এবং টাকাটা যখন আমি খাটাচ্ছি কোনো জায়গায় সেখান থেকে আমি একটা রিটার্ন অন ইনভেস্টমেন্ট পাবো। তো দ্যাট ইজ ইনভেস্টার্স। তো দুজন নতুন লোক জানলাম, ওয়ান ইজ আ সেভার, অ্যানাদার ইজ আ ইনভেস্টার। একজন সঞ্চয়কারী আর একজন বিনিয়োগকারী। ভেরি কারেক্ট। সো financial market transfers money or capital from those who have surplus funds, money savers, যারা নাকি সেভ করে রেখেছে, সারপ্লাস ফান্ড রয়েছে, to those who need funds for investment, investors. Now those who have surplus funds are called savers, সঞ্চয়কারী বলি তাদেরকে, and those who need funds for investments are called investors. কি বললাম? বিনিয়োগকারী। Correct. Thus it is clear that financial market act as an intermediary, দুজনের মধ্যে, সঞ্চয়কারী এবং বিনিয়োগকারীর মধ্যে কি করে? একটা ইন্টারমিডিয়ারির কাজ করে। যারা সেভ করে রাখছে তাদের কাছ থেকে পয়সাটাকে নিয়ে ফাইন্যান্সিয়াল মার্কেট কি করছে? ইনভেস্টার্সদেরকে দিচ্ছে। Intermediary between the savers and the investors. So financial market transfers money or capital from savers to investors through purchase and sale of financial assets or securities. মানে কি? ফাইন্যান্সিয়াল মার্কেট কি কাজ করছে? দে আর অ্যাক্টিং অ্যাজ অ্যান ইন্টারমিডিয়েট, দুজনের মধ্যে একটা সংযোগ তৈরি করছে, ইন্টারমিডিয়েট কাজ করছে। কাদের মধ্যে? বিটুইন দ্য সেভার্স অ্যান্ড দ্য ইনভেস্টার্স। এদের কাছে পয়সা আছে, এরা পয়সাটাকে ইনভেস্ট করতে চায়, তাহলে এদের কাছ থেকে পয়সাটাকে নিয়ে এদের কাছে পৌঁছে দেওয়ার কাজটাই কিন্তু করছে আমাদের ফাইন্যান্সিয়াল মার্কেট। Now thus we can conclude that the market which creates and exchange financial assets or securities like shares, debentures, bonds, commercial papers, treasury bills, etc. in order to transfer money or capital from the savers to the investors are called financial markets. তাহলে আমরা বুঝলাম financial market কি? The financial market is an intermediary between two people. One is a saver, that is সঞ্চয়কারী, and the other one is an investor, that is বিনিয়োগকারী. Okay? এবার আমরা আসি আমাদের
next part, that is functions of financial market. ফাইন্যান্সিয়াল মার্কেট দেখো, আমি এক্ষুনি তোমাদেরকে বোঝালাম যে ফাইন্যান্সিয়াল মার্কেট কি করে, দুজনের মধ্যে একটা লিঙ্ক ক্রিয়েট করে দেয়। যাদের কাছে পয়সা বেশি আছে তাদের কাছ থেকে পয়সাটা চলে আসে, যারা পয়সাটাকে ইনভেস্ট করতে চাইছে এবং কিছু রিটার্ন আর্ন করতে চাইছে তাদের মধ্যে একটা লিঙ্ক তৈরি করে দিচ্ছে। তার মানে কি করছে বলতো, এই ফাইন্যান্সিয়াল মার্কেটের সব থেকে সর্বপ্রথম কাজ কি? সর্বপ্রথম কাজ হলো এরা কিন্তু মোবিলাইজ করছে সেভিংটাকে। তো মোবিলাইজেশন অফ সেভিংস মানে এরা একজনের কাছে, যার কাছে পয়সাটা রয়েছে, তার কাছ থেকে অন্যজনের কাছে মোবিলাইজ করতে বা সচলতাটা তৈরি করে দিচ্ছে, সো দ্যাট দ্য মানি ক্যান ফ্লো ফ্রম one person to another person. So mobilization of saving is the first function of financial market. Now, the second one is encouragement. উৎসাহ তৈরি করছে, এনকারেজমেন্ট ইন সেভিংস। কেন কেন কি এই ফাইন্যান্সিয়াল মার্কেট এটা বোঝাচ্ছে যে যদি আমরা টাকাটাকে ইনভেস্ট করি, উই ক্যান গেট, আমরা কিন্তু একটা রিটার্ন পেতে পারি, উই ক্যান গেট আ হাই রেট অফ রিটার্ন ফ্রম দ্য মার্কেট। আমরা যখন আমাদের পয়সাটাকে ইনভেস্ট করছি, তার মানে কি হচ্ছে, আমাকে কিন্তু সেভ করতে অনেক এনকারেজ করছে। দ্যাট ইফ আমি যদি সেভ করি পয়সাটাকে, তাহলে আমি ওটাকে মার্কেটে ইউটিলাইজ করতে পারবো বাই purchasing investing in any type of market। আমরা যে কোনো টাইপ অফ মার্কেটে, ফাইন্যান্সিয়াল মার্কেটে ইনভেস্ট করতে পারবো পয়সাটা, and we can earn a return on investment, মানে আমরা একটা রিটার্ন অন ইনভেস্টমেন্ট কিন্তু পেতে পারি। তাই জন্য আমাদেরকে কিন্তু উৎসাহ যোগাচ্ছে ফাইন্যান্সিয়াল মার্কেট, so that we can be encouraged by in the saving process. Okay, number 3, pricing of ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টস। এবার এই ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টস মানে কি দেখো, ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টস মানে যেই এমন ইনস্ট্রুমেন্ট যার মধ্যে আমরা পয়সাটাকে ইনভেস্ট করি, আমরা বিনিয়োগ করি যে পয়সাটা। নাও দ্য প্রাইসেস অফ দ্য ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, যে কোনো ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টের প্রাইসটা কি করে ডিটারমাইন করে। আমি বললাম এটা আমি দাম রাখতে চাই, তাহলে তো আমি এরকম ভাবে দাম রাখতে পারি না। তো অন দ্য বেসিস অফ ডিমান্ড অ্যান্ড সাপ্লাই, মানে কতটা ডিমান্ড আছে মার্কেটের ওই পার্টিকুলার ইনস্ট্রুমেন্টটার, এবং কি সাপ্লাই দিতে পারছে যারা নাকি বিক্রি করছে। তো ডিমান্ড অ্যান্ড সাপ্লাই অফ ফান্ডস, এইটার উপরে ডিপেন্ড করছে ফাইন্যান্সিয়াল মার্কেটে প্রাইসটা ওই পার্টিকুলার প্রোডাক্টের বা পার্টিকুলার ইনস্ট্রুমেন্টের কত হবে। তো প্রাইসিং অফ দ্য ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট কে কোন একটা জায়গায় এসে তো এইগুলো হচ্ছে, আমরা বুঝতে পারছি যে এতটা ডিমান্ড আর এতটা সাপ্লাই, এটা আমরা কোথায় বুঝতে পারছি? ফাইন্যান্সিয়াল মার্কেটে। তাহলে ফাইন্যান্সিয়াল মার্কেট কি করছে? ফাইন্যান্সিয়াল মার্কেট ইজ হেল্পিং ইন ডিটারমাইনিং দ্য প্রাইসেস, প্রাইসটা ডিটারমাইন করতে কিন্তু ফাইন্যান্সিয়াল মার্কেট হেল্প করছে। এমনিও আমরা পড়েছি, আমরা জানি এই জিনিসটা, যে কোনো জিনিসের প্রোডাক্টের প্রাইস কিন্তু মার্কেট ডিসাইড করে বাই দ্য ডিমান্ড অ্যান্ড সাপ্লাই অফ এনি পার্টিকুলার প্রোডাক্ট। তুমি সেটা কমোডিটি মার্কেটে যদি যাও, কমোডিটি মার্কেটে ইউ উইল ফাইন্ড যে কোনো প্রোডাক্টের, নট অনলি ইন সিকিউরিটিজ মার্কেট, মানে শেয়ার মার্কেট বা সিকিউরিটিজ মার্কেটে কিন্তু শুধু নয়, এটা তুমি যে কোনো মার্কেটে যাবে, you will find that market কিন্তু প্রাইসটাকে ডিসাইড করে। কেন? by the demand, by determining the demand and supply of any particular product. Next, providing liquidity of financial assets. এবার এই মার্কেটে কি করা হয়? এই মার্কেটে কিন্তু প্রোডাক্টস গুলো, মানে এই ফাইন্যান্সিয়াল সিকিউরিটিজ গুলো বিক্রি করা হয় এবং কেনা হয়। এবার যারা নাকি এই টাকাগুলোকে বিনিয়োগ করছে, তারা কি করছে? তারা ওয়েট করছে যখনই মার্কেটে অনেক হাই রিটার্ন পাবো আমি, সঙ্গে সঙ্গে আমি সিকিউরিটিজ গুলো বিক্রি করে দিচ্ছি। আবার যখন দেখছি মার্কেটটা একটু ডাউন হয়ে যাচ্ছে, আমি আবার সিকিউরিটিজ গুলো পারচেজ করে নিচ্ছি। মানে যারা নাকি ইনভেস্টার্স, তারা কিন্তু এই মার্কেটের এই আপস অ্যান্ড ডাউনস্টার থেকে কিন্তু তারা অনেকটা রিটার্ন, অনেকটা প্রফিট কামাতে পারে। সো মার্কেট কি করছে? ফাইন্যান্সিয়াল মার্কেট ইজ প্রোভাইডিং লিকুইডিটি, লিকুইডিটিটাকে কিন্তু প্রোভাইড করছে, তরলতাটা কিন্তু প্রোভাইড করছে, তারল্যটা কিন্তু প্রোভাইড করছে দিস ফাইন্যান্সিয়াল মার্কেট। নেক্সট we are coming to the next point, that is reducing the cost of the transaction. Generally আমরা জানি যে কোনো জিনিসের, যে কোনো জায়গাতে আমরা যখন ইনভেস্ট করি না, আমাদের তখন কিন্তু মার্কেট রিসার্চ করতে হয়, আমাদেরকে কিন্তু অনেক কিছু জেনে নিতে হয় যে আমি এই জায়গাটাতে ইনভেস্ট করব কিনা, আমি এই জায়গাতে ইনভেস্ট করলে আমার কোনো লস হবে কিনা, এগুলো আমাদেরকে জেনে নিয়ে ইনভেস্ট করতে হয়।
এবার যখন ফাইন্যান্সিয়াল মার্কেটে আমরা যাচ্ছি, এন্টার করছি, তখনই কিন্তু মার্কেট আমাদেরকে অনেক রকম ইনফরমেশন দিতে থাকে। তোমরা দেখবে, তোমরা যখন টিভি চালিয়ে তোমরা যদি স্টক এক্সচেঞ্জটা দেখো, ইউ উইল ফাইন্ড কোন মার্কেটের কতটা রেট, কোনটা আপ হচ্ছে, কোনটা ডাউন হচ্ছে, কোনটা গ্রিন অ্যারো হচ্ছে, কোনটা রেড অ্যারো হচ্ছে, উপরের দিকে অ্যারো যাচ্ছে, কোনটা নিচের দিকে অ্যারো থাকছে। তো এই যে এই সমস্ত ইনফরমেশন গুলো, এগুলো কিন্তু মার্কেট আমাদেরকে দিচ্ছে। এবং আমি যদি এটাকে বাইরে অন্য কারোর থেকে, ধরো কোনো প্রফেশনালের কাছ থেকে আমাকে যদি ইনফরমেশনটা নিতে হতো, তাহলে আমাকে তাকে পে করতে হতো, তাতে আমার কস্ট অফ ট্রানজাকশনটা বেড়ে যেত। বাট সিন্স this financial market is providing all the informations relating to the transaction, বা কোন ট্রানজাকশন, কোন সিকিউরিটিজ এর কিরকম রেট, কোন সিকিউরিটিজ কিনলে আমার প্রফিট হতে পারে বা ফিউচার প্রফিট আমার কেমন হতে পারে, এভরিথিং তোমাকে এই ফিনান্সিয়াল মার্কেট কিন্তু ইন্টিমেশনটা দিয়ে দিচ্ছে। আর অ্যাজ বিকজ ইন্টিমেশনটা আমরা পেয়ে যাচ্ছি, তাই জন্য ফিনান্সিয়াল মার্কেট কিন্তু আমাদেরকে হেল্প করছে ইন রিডিউসিং দ্য কস্ট অফ এনি পার্টিকুলার ট্রানজাকশন। Now, the next topic is making productive to the savings. এবার দেখো, সব জায়গাতেই if there is no financial market, যদি আমরা এভাবে ভাবি যে যদি ফিনান্সিয়াল মার্কেট না থাকে, তাহলে কি হতো? তাহলে আমাদের কাছে, আমরা যারা সেভ করছি পয়সাটা, আমাদের হাতে আইডেল ক্যাশ পড়ে থাকতো। আমরা ক্যাশটা ফেলে রাখতাম, ফেলে রেখে আবার যখন দরকার পড়তো ইউজ করতাম, নাহলে ব্যাংক ঘরে যে আলমারিটা আছে, আমি ওই আলমারির মধ্যে জমা করে রাখতাম। ঠিক আছে, সিম্পল আইডল ক্যাশ। তুমি একটা কাজ করো, তুমি একদিন একটা 500 টাকা, জাস্ট টেক এ 500 রুপি নোট, অ্যান্ড ওই 500 টাকাটাকে আলমারির লকারে রেখে দাও। ঠিক আছে, 1 বছর বাদে ওটা বার করো, দেখবে ওটা থেকে কিন্তু একটা ছোট্ট নোট পাবে না, ইউ উইল নট গেট এনি রিটার্ন। কিন্তু ওই 500 টাকার নোটটাকে, ধরো 500 টাকার এগেনস্টে যদি আলমারিতে রেখে আমার একটা 10 টাকার নোটও পেতাম, তাহলেও মনে হতো 500 টাকার এগেনস্টে আমি 10 টাকা রিটার্ন পেয়েছি। আলমারির লকার উইল নট গিভ ইউ আ সিঙ্গেল পেনি। whereas তুমি যদি ওই 500 টাকার নোটটাকেই ধরো কোনো ব্যাংকেই রেখে দিলে, তুমি কোনো মার্কেটে খাটালে না, ব্যাংকে রেখে দিলে, ব্যাংক উইল গিভ ইউ আ রেট অফ ইন্টারেস্ট 3%, 2.5%। আজকালকার সেভিংস এর রেট হচ্ছে 2.5 বা 3% রেট অফ ইন্টারেস্ট দিচ্ছে। তো তুমি অ্যাটলিস্ট ইউ উইল গেট সামথিং আউট অফ দ্যাট 500। বাট বাড়ির আলমারিতে রেখে দিলাম, ইউ উইল নট গেট আ সিঙ্গেল পেনি। কারেক্ট? তো সিমিলারলি, যদি এই ফাইন্যান্সিয়াল মার্কেটটা না থাকতো, ইফ দেয়ার উড হ্যাভ বিন নো ফাইন্যান্সিয়াল মার্কেট, তাহলে কি হতো? তাহলে আমার কাছে যে সেভিংসটা আমি করে রেখেছি, সেটা আমার কাছে সিম্পল আইডল ক্যাশ পড়ে থাকতো। এবার the savings of the people with will remain in their hands as idle cash. Now, financial market supply the savings of the people of a country as capital to the productive sectors. তাহলে ফাইন্যান্সিয়াল মার্কেট কি করছে? ফাইন্যান্সিয়াল মার্কেট এই যে আইডল ক্যাশটা যদি পড়ে থাকতো, তার কোনো ইউটিলাইজেশন ছিল না, আমাদের ইকোনমির কোনো গ্রোথ হতো না, কেন কি আমরা ওই টাকাটা ওইভাবেই ফেলে রাখতাম। সিন্স ফাইন্যান্সিয়াল মার্কেট আছে, সেভার্সদের টাকাটা ডাইরেক্টলি ইনভেস্টার্সদের কাছে চলে যাচ্ছে, এবং এই ইনভেস্টার্সরা কি করছে? ইনভেস্টার্সরা প্রোডাক্টিভ সেক্টরে এই পয়সাটাকে ইউটিলাইজ করছে, প্রোডাক্টিভ সেক্টরে ইউটিলাইজ করছে। অ্যাজ আ হোল আমাদের ইকোনমির কিন্তু অনেকটা গ্রোথ হচ্ছে। সো ফাইন্যান্সিয়াল মার্কেট is making productive to the savings, আমাদের সেভিংসটাকে প্রোডাক্টিভ করতে সাহায্য করছে। and lastly, it helps in economic growth and development. আমি আগের পয়েন্টেই বোঝালাম যে সিন্স আমরা এই যে আমাদের সেভিংসটাকে ইনভেস্টমেন্টে কনভার্ট করতে পারছি with the help of this financial market, as a result আমাদের ইকোনমিক গ্রোথ হচ্ছে, আমাদের টোটাল ক্যাপিটাল ফরমেশন হচ্ছে, and as a result we are approaching towards the development. So ultimately financial market কিন্তু অনেকগুলো functions আমাদেরকে provide করছে। Number 1, mobilization of savings. Number 2, encouragement in savings. Number 3, pricing of the financial instruments. Number 4, providing liquidity of the financial assets. Number 5, reducing cost of transaction. Number 6, making productive to the savings. And lastly, it is helping in the economic growth and development. এবার একটা ইন্টারেস্টিং পার্টে আমরা আসি। সি, আমাদের ফাইন্যান্সিয়াল মার্কেটটা ক ধরনের হয়, দ্যাট ইজ টাইপস অফ ফাইন্যান্সিয়াল মার্কেট। ব্রডলি ক্লাসিফাই করা হয়েছে যে ফাইন্যান্সিয়াল মার্কেট ক্যান বি সাবডিভাইডেড ইনটু 2 ব্রড ক্যাটাগরিজ। ফাইন্যান্সিয়াল মার্কেটকে দুভাগে ভাগ করেছি, একটাকে বলছি টাকার বাজার, আর একটাকে বলছি মূলধনের বাজার, মানে মানি মার্কেট অ্যান্ড ক্যাপিটাল মার্কেট।
হোয়াট ইজ মানি মার্কেট? মানি মার্কেট টাকার বাজার মানে কি? যেখানে নাকি শর্ট টার্ম সিকিউরিটিজ গুলোকে এক্সচেঞ্জ করা হয়। মানি মার্কেট শর্ট পিরিয়ড অফ টাইমের জন্য শর্ট টার্ম সিকিউরিটিজ গুলো, যেগুলো খুব তাড়াতাড়ি উইদিন আ স্প্যান অফ 1 ইয়ার যেটাকে আমরা কি লিকুইফাই করতে পারি। তো শর্ট টার্ম সিকিউরিটিজ গুলোকে আমরা কোথায় এক্সচেঞ্জ করি? মানি মার্কেটে। আর ক্যাপিটাল মার্কেট নামটাই দেখো বোঝা যাচ্ছে, মূলধনের বাজার। ক্যাপিটাল মার্কেট মানে যেখানে নাকি মিডিয়াম টার্ম অ্যান্ড লং টার্ম সিকিউরিটিজ, সেই সিকিউরিটিজ গুলোকে যেখানে নাকি ট্রেড করা হয়, দ্যাট ইজ কল্ড ক্যাপিটাল মার্কেট। এবার এই যে মানি মার্কেট আর ক্যাপিটাল মার্কেট, এর আরো একটা ছোট্ট সাবডিভিশন আছে, আমি তোমাদেরকে একটুখানি বলে দিই। See, this money market is again subdivided into two parts. One is called organized market and the other is called unorganized market. নামটা দেখো, নামটা শুনেই বোঝা যাচ্ছে অর্গানাইজড মার্কেট মানে সংগঠিত বাজার। সংগঠিত বাজার মানে যেখানে নাকি সবকিছু রুলস অ্যান্ড রেগুলেশনস এর মানে রুলস অ্যান্ড রেগুলেশনস মেনে হবে। অর্গানাইজড, ওয়েল অর্গানাইজড। যেমন ধরো একটা ছোট্ট এক্সাম্পল দিই, এই অর্গানাইজড আর আনঅর্গানাইজড এর মানে ডিফারেন্সটা বুঝতে। ধরো ক্লাসে তোমাদের টিচার রয়েছে, স্যার রয়েছেন বা ম্যাম রয়েছেন, তখন কি করছি আমরা? খুব অর্গানাইজড ওয়েতে বসে থাকি ক্লাসে, কেউ নড়াচড়া করছি না, টিচার বুঝিয়ে যাচ্ছে, আমরা চুপচাপ, ইচ্ছে করছে না তাতেও কিন্তু মুখ বন্ধ করে চুপ করে বসে রয়েছি। কেন? বিকজ টিচার রয়েছে, উই আর অর্গানাইজড। আনঅর্গানাইজড, বেলটা বাজলো, টিচার বেরিয়ে গেল, আমরা কি হয়ে গেলাম? সবাই নিজের নিজের রাজা, মানে আনঅর্গানাইজ হয়ে গেলাম। আমি এখান থেকে উঠে ওখানে চলে গেলাম, ও ওখান থেকে উঠে এখানে চলে আসলো, এখান থেকে ওখানে গেল, এখান থেকে ওইখানে কথা বলছি। দ্যাট ইজ আনঅর্গানাইজ, নট আন্ডার এনি রুল অর রেগুলেশন। সো হিয়ার অর্গানাইজ মানি মার্কেট, আনঅর্গানাইজ মানি মার্কেট, ডিফারেন্সটা কি হলো বলো তো তাহলে? অর্গানাইজ মানি মার্কেট মানে ওই মানি মার্কেট যেটা নাকি আন্ডার দ্য রুল অ্যান্ড রেগুলেশনস লেড ডাউন বাই আরবিআই। আরবিআই কন্ট্রোল করছে রুলস অ্যান্ড রেগুলেশনসটাকে, দ্যাট ইজ অর্গানাইজড মার্কেট। অর্গানাইজড মানি মার্কেটটাকে কিন্তু রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কন্ট্রোল করে। আর আনঅর্গানাইজড মার্কেট হুইচ ইজ নট আন্ডার দ্য কন্ট্রোল অফ আরবিআই, যাকে নাকি আরবিআই কন্ট্রোল করে না, এদের কিন্তু কোনো নিজস্ব রুলস অ্যান্ড রেগুলেশনস নেই। এরা কিন্তু মোটামুটি যেরকম অর্গানাইজ মার্কেট চলছে চেষ্টা করে ওইভাবে চলার, তবু এদিক ওদিক কিছু হয়ে যায়। সিমিলারলি ইন ক্যাপিটাল মার্কেট, ক্যাপিটাল মার্কেট মানে কি এক্ষুনি বললাম, ক্যাপিটাল মার্কেট মানে ওই মার্কেট, মূলধনের বাজার। মূলধনের বাজার মানে ওই বাজার যেখানে নাকি আমরা মিডিয়াম টার্ম অ্যান্ড লং টার্ম সিকিউরিটিজ গুলোকে ট্রেড করি। Similarly, here also we have two types of market. Capital market is of two types. One is known as primary market. Another one is known as প্রাইমারি মার্কেট অ্যান্ড সেকেন্ডারি মার্কেট। প্রাইমারি মার্কেট মানে প্রাথমিক বাজার, অ্যান্ড সেকেন্ডারি মার্কেট মানে গৌণ বাজার। সো উই আর হ্যাভিং টু টাইপস অফ মার্কেট। ফাইন্যান্সিয়াল মার্কেটকে আমরা ব্রডলি টু পার্টসে ক্লাসিফাই করি, মানি মার্কেট টাকার বাজার অ্যান্ড মূলধনের বাজার। আগের মানি মার্কেট টাকার বাজারকে আমরা আবার দুভাগে ভাগ করি, ওয়ান ইজ অর্গানাইজড মার্কেট, দ্যাট ইজ সংগঠিত টাকার বাজার, অ্যান্ড অসংগঠিত টাকার বাজার। সিমিলারলি ক্যাপিটাল মার্কেটকে প্রাইমারি মার্কেট অ্যান্ড সেকেন্ড ওয়ান ইজ সেকেন্ডারি মার্কেট। বুঝাতে পারলাম দু রকমের কি কি বাজার। এবার এই প্রাইমারি মার্কেট আর সেকেন্ডারি মার্কেট সম্বন্ধে একটুখানি জানিয়ে রাখি, তাহলে পরে আমাদের বুঝতে অনেকটা সুবিধা হবে। প্রাইমারি মার্কেট দেখো নামটাই বোঝা যাচ্ছে, একদম স্টার্টিং বেসিক। তো এই বেসিক মানে কি? দোজ সিকিউরিটিজ, ওই সমস্ত সিকিউরিটি গুলো যেগুলো ফার্স্ট টাইম মার্কেটে ঢুকছে, ফ্রেশ মার্কেটে ঢুকছে, প্রথম প্রথম যখন নতুন প্রথম দিন তোমরা স্কুলে পা রেখেছিলে, তখন তোমাদের জন্য ফার্স্ট ডেটা কেমন ছিল? প্রাইমারি মার্কেট, একদম স্টার্টিং। তো ফ্রেশ ইস্যু অফ এনি সিকিউরিটি, নিউ সিকিউরিটিজ
দ্যাট ইজ কল্ড প্রাইমারি মার্কেট। অ্যান্ড সেকেন্ডারি মার্কেট মানে এখন যেমন তোমরা আছো, একদম ওয়েল সেট, কোনো অসুবিধা নেই, সমস্ত কিছু জানি, স্কুলের কোথায় 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 কি কি আছে সমস্ত কিছু জেনে গেছি। সেকেন্ডারি মার্কেট যেখানে নাকি already existing securities are being traded, purchasing and selling of securities is being done, এখানে হলো ফ্রেশ ইস্যু, তাই জন্য প্রাইমারি মার্কেটকে কিন্তু আমরা অনেক সময় ফ্রেশ ইস্যু মার্কেটও বলে থাকি বা নিউ ইস্যু মার্কেটও আমরা বলি, and that is secondary market, গৌণ বাজার, যেখানে নাকি অলরেডি এক্সিস্টিং শেয়ারস এন্ড সিকিউরিটিজ গুলোকে ট্রেড করা হয়। এবার আসছি আমাদের মানি মার্কেট। মানি মার্কেট মানে তোমাদের এক্ষুনি আমি কি বোঝালাম, মানি মার্কেট মানে টাকার বাজার। তো মানি মার্কেট refers to that market where buying and selling of short term securities are performed, মানে short term securities এর buying and selling টা কিন্তু এই মানি মার্কেটে হয়। This market provides short term loans through buying and selling of securities having a maturity period up to 1 year। দেখো এই up to 1 year এই ওয়ার্ডটা হলো আমাদের মেন ইম্পর্টেন্ট ওয়ার্ড। কেন? কারণ কি যেই 1 বছরের বেশি হয়ে যাচ্ছে সেটা কিন্তু মানি মার্কেটে থাকছে না, সেটা কিন্তু চলে যাচ্ছে আমাদের ক্যাপিটাল মার্কেটে, মানে মিডিয়াম টার্ম এন্ড লং টার্ম সিকিউরিটিজ এর পার্টে হয়ে যাচ্ছে। তাই জন্য যখনই কোনো মার্কেট আমরা পাচ্ছি যেখানে নাকি শর্ট টার্ম সিকিউরিটিজ মানে 1 বছরের মধ্যে যে সিকিউরিটিটাকে আমরা এক্সচেঞ্জ করতে পারছি, that will come under my money market. So according to Crowther কি বলেছেন, money market is a collective name given to the various firms and institutions that deal in the various grades of near money। এটা একটা নতুন টার্ম, নিয়ার মানি। নিয়ার মানি মানে কি বলতো? তোমরা যদি মনে করো আমরা যখন ব্যালেন্স শিট পড়েছিলাম, তোমরা সবাই নিশ্চয়ই ব্যালেন্স শিট কিছুটা পড়েছো, যদি কিছু জানো। একটা ছোট্ট এক্সাম্পল, ব্যালেন্স শিটে আমরা দেখি লিকুইডিটি প্রেফারেন্স। যখন মনে করবে ব্যালেন্স শিট আমরা যখন লিখতাম, আমরা আইদার কারেন্ট অ্যাসেটস গুলোকে ওপরের দিকে লিখতাম যেগুলো নাকি হাইলি লিকুইড, লাইক ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশ এট ব্যাংক, এইভাবে লিখতাম। বা আমরা ওপর দিক থেকে যদি ফিক্সড অ্যাসেটস গুলো লেখা শুরু করতাম, একদম নিচের লাইনে লিখতাম ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশ এট ব্যাংক, তার আগে লিখতাম ক্লোজিং স্টক, তার আগে লিখি ডেটার্স, মানে যেগুলো নাকি ইজিলি which can be liquefied। সো নিয়ার মানি মানে যেগুলোকে নাকি খুব তাড়াতাড়ি লিকুইফাই করা যায়, that is called near money। The term near money means short term securities which can be encashed in a short period of time। তো যেগুলোকে আমরা খুব তাড়াতাড়ি short period of time এর মধ্যে এনক্যাশ করতে পারি, short term securities, they are called near money। So in brief, it can be said that the institutions which provide short-term loans through buying and selling of short-term securities having maturity period of up to 1 year are collectively called money market। তাহলে আমরা মানি মার্কেট মানে বুঝতে পারলাম, মানি মার্কেট মানে কি? মানি মার্কেট মানে যেখানে নাকি আমরা শর্ট-টার্ম সিকিউরিটিজ গুলোকে দিয়ে পারচেজ এন্ড সেলিং করি, which can be liquefied in a very near span of time, মানে which can be encashed within a span of 1 year। এবার চলে আসি আমাদের ফিচার্স অফ ইন্ডিয়ান মানি মার্কেট। আমি তোমাদেরকে মানি মার্কেট মানে কি বোঝালাম? মানি মার্কেট মানে বোঝালাম যেখানে নাকি আমরা শর্ট টার্ম সিকিউরিটিজ গুলোকে ডিল করি। তাহলে আমাদের ইন্ডিয়ান মানি মার্কেটের কিছু ফিচার্স থাকবে। সব থেকে প্রথম ফিচার দেখো, এখানে কিন্তু দুরকম কাজ হয়। একটা আমি বলেছিলাম অর্গানাইজড মানি মার্কেট, সেকেন্ড আমি বলেছিলাম কিন্তু আনঅর্গানাইজড মানি মার্কেট। মানে এই মানি মার্কেট সম্বন্ধে যখন আমি জানবো তখন তো আমাকে বাঁ হাত ডান হাত দুটোকে নিয়েই চলতে হবে, আমি শুধু অর্গানাইজ পার্টটাকে তো নিয়ে চলতে পারবো না। যখন আমরা হাঁটি আমাদের দুটো হাতে নিয়েই চলতে হয়। সো অর্গানাইজডটাও আছে, আনঅর্গানাইজড মানি মার্কেটও কিন্তু আমাদের এখানে রয়েছে। তার মানে ডুয়ালিজম হলো সব থেকে প্রথম ফিচার। ডুয়ালিজমে কি বলছে দেখো, ডুয়ালিজম মানে দু রকম ক্যারেক্টারিস্টিক্স। ওকে, so the Indian money market is divided into two parts, organized sector and unorganized sector। Organized sector is that segment which is under the control of Reserve Bank of India, RBI এর কন্ট্রোলে যেটা নাকি পুরোটাই চলে। It consists of commercial bank, cooperative bank and other bank। এইগুলো কিন্তু মানে এই অর্গানাইজড সেক্টরের মধ্যে কারা কারা আসে? কমার্শিয়াল ব্যাংকরা আসে, কিছু কোঅপারেটিভ ব্যাংকস আসে, বা আদার সেক্টরসও কিছু কিছু আছে, আদার ব্যাংকস কিছু কিছু আছে।
On the other hand, unorganized sector refers to that segment which is not under the control of RBI, but it consists of indigenous bankers. Indigenous bankers মানে সাহুকারসরা হয়, চিট ফান্ডস হয়, নিধিজরা হয়। তো ইন্ডিজিনিয়াস ব্যাংকার যারা নাকি মানি লেন্ডার্সরা হয়, যারা নাকি টাকা ধার দেয়। দেখবে গ্রামের দিকে ইউ উইল ফাইন্ড দেয়ার আর সো মেনি, তোমরা যারা নাকি ওই সাইডে ওই সব অঞ্চলে থাকো তোমরা নিশ্চয়ই জানো যে ওইখানে না সবসময় ব্যাংকিং ফেসিলিটি অতটা ভালো প্রোভাইড হয় না। মানে সব জায়গাতে অনেক এমন এমন অনেক ইন্টেরিয়ার্স আছে যেখানে নাকি প্রপার ব্যাংকস নেই, প্রপার ব্যাংকরা ওখানে পৌঁছতে পারে না। তাহলে ওখানকার লোকেদের ফার্মার্স যারা নাকি ফার্মিং করে, যারা নাকি এই এগ্রিকালচারের উপর ডিপেন্ডেন্ট, তারা কোথা থেকে টাকা পাবে? তাদের কাছে তো অত পয়সা নেই। তখন আমরা কি করি জানো? তখন আমরা কি এই যে আমাদের যে সাহুকাররা আছে বা আমাদের যে এই যে চিট ফান্ডসরা আছে বা আমাদের যে মানি লেন্ডার্স আছে, এই সমস্ত মানি লেন্ডার্স এর কাছে গিয়ে কিন্তু আমরা টাকা ধার নিয়ে আমাদের নিজেদের দৈনন্দিন জীবনটাকে চালানোর জন্য তাদের কাছ থেকে টাকা ধার নিই। অ্যাজ এ রেজাল্ট কি হয় বলতো? নর্মাল ব্যাংকস যেমন একটা ফিক্সড রেট অফ ইন্টারেস্ট চার্জ করতে পারে। কেন? কারণ কি ওদের মাথায় রাখতে হবে ইট হ্যাজ বিন রেগুলেটেড বাই আরবিআই। আমি আরবিআই যদি আমাকে 3% ইন্টারেস্ট বলে বা আমাকে যদি লোন দেওয়ার জন্য 5% 10% ইন্টারেস্ট বলে, আমি 10% এর উপরে কিন্তু 20% চার্জ করতে পারবো না। কেন? বিকজ আই এম বিং রেগুলেটেড বাই আরবিআই। বাট অন্যদিকে যদি একটা এক্স অর্গানাইজেশন থাকে হু আর নট আন্ডার দ্য কন্ট্রোল অফ আরবিআই, তারা কি করতে পারে? তারা 10% যদি ব্যাংক চার্জ করছে, তারা 20-25% অব্দি চার্জ করতে পারে। যতটা চাপিয়ে দেওয়া যায় লোনের বোঝা ওই পার্টিকুলার লোকটার উপরে। কেন? কারণ কি তাদের কাছে ব্যাংকিং ফেসিলিটি নেই। তো যেহেতু এই আনঅর্গানাইজ সেক্টরটা রয়েছে, তাই জন্য কিন্তু মানি মার্কেট যেটা, এটা কিন্তু প্রপারলি ঠিকভাবে চলতে পারে না, বিকজ বাঁ হাত আর ডান হাত দুটোরই কিন্তু একসাথে চলতে হয়। ডুয়ালিজম ক্যারেক্টার আছে, একজন কিন্তু আরবিআই এর কন্ট্রোলে, আরেকটা কিন্তু আরবিআই এর কন্ট্রোলে না। এই মানি লেন্ডার্সরা কিন্তু অনেক বেশি হাই রেট অফ ইন্টারেস্ট চার্জ করে ফ্রম দোজ পুয়ার পিজেন্টস, তাদের কাছ থেকে, চাষি ভাইদের কাছ থেকে কিন্তু অনেকটা বেশি চার্জ করে নেয়। দ্যাট ইজ ওয়াই it consists of indigenous bankers, cheat funds, money lenders, etc. এবার যখন এই পয়েন্টটা পড়লাম, তাহলে আমরা পরের পয়েন্টটা কিন্তু খুব ইজিলি বুঝতে পারবো। এখানে কিন্তু ল্যাক অফ কোঅর্ডিনেশন রয়েছে। কেন ল্যাক অফ কোঅর্ডিনেশন রয়েছে? কারণ কি বাঁ হাত নিজের মতন কাজ করছে, ডান হাত নিজের মতন কাজ করছে। মানে এই বাঁ হাতটা কিন্তু ব্যাংকসরা যারা নাকি হু আর বিং কন্ট্রোলড বাই আরবিআই, তো এই ব্যাংকদের সাথে এই মানি লেন্ডার্স এর কিন্তু একটা কোঅর্ডিনেশনের ডিফারেন্স ডেফিনেটলি সবসময় থাকবে, বিকজ দে আর কন্ট্রোলড, দে আর নট কন্ট্রোলড, দে আর নট আন্ডার এনি কন্ট্রোল। এরা কিন্তু কারোর কন্ট্রোলের মধ্যে নেই। নাম্বার 3, ইনসাফিসিয়েন্ট ব্যাংকিং ফেসিলিটিস। এটা আমরা সবসময়, আমি এক্ষুনি তোমাদেরকে বোঝালাম, এমন অনেক ইন্টেরিয়র জায়গা আছে যেখানে নাকি ব্যাংকিং ফেসিলিটি প্রপারলি প্রোভাইডেড নয়। তখন তারা কি করে? তখন তারা কিন্তু ওই আনঅর্গানাইজ মানি লেন্ডার্স এর কাছেই যেতে হয়। কিছু উপায় নেই তাদের কাছে, বিকজ তাদের তো দৈনন্দিন দিনটা চালাতে হবে। তাদেরকে চালানোর জন্য কিছু টাকার প্রয়োজন। সবসময় তো আমাদের একরকম ইরিগেশন ফেসিলিটি আমরা পাই না, সবসময় একরকম আমরা চাষ করে একরকম মানে প্রোডাক্টিভিটি হয় না। কখনো কোনো বছর বৃষ্টি ভালো হলো, সে বছর খুব ভালো চাষ হলো, কোনো বছর বৃষ্টি একদম হলো না, সে বছর চাষ হচ্ছে না। তখন তারা কিভাবে চলবে? তখন তাদের তো কোথাও থেকে লোন নিতে হবে। আর যদি ইনসাফিসিয়েন্ট ব্যাংকিং ফেসিলিটি হয়, how they will run their own life, livelihood চালানোর মতন উপায় নেই, তখন they will have to depend on these type of unorganized money markets. Unequal distribution of banks, definitely সব জায়গায় ব্যাংক প্রপারলি নেই, uneven distribution রয়েছে ব্যাংকের। নেক্সট, ডিফারেন্স ইন ইন্টারেস্ট রেটস। এক্ষুনি বোঝালাম এরা একরকম রেট, এরা যদি ইনভেস্টমেন্টের উপরে 2%, 2.5% সেভিংস রেটে ইন্টারেস্ট দেয়, এরা তাহলে দিতে পারে তোমাকে আরো কম দেবে। কেন? আমার কাছে টাকা জমা রাখছো, তোমাকে শুধু একটা 1% ইন্টারেস্ট ধরিয়ে দিচ্ছি। বা আবার যখন ইন্টারেস্ট নিচ্ছি, আমি তোমাকে লোন দিচ্ছি, তখন এরা যদি 10% চার্জ করে, এরা কিন্তু 20% চার্জ করে, 15% চার্জ করে। তাই জন্য তোমরা দেখবে অনেক সময় এরা যারা, আমরা যখন এই মানি লেন্ডার্স এর কাছ থেকে নিই না, তখন যতটা আমরা প্রিন্সিপাল অ্যামাউন্ট নিচ্ছি তার থেকে আমরা সুদ অনেক বেশি দিচ্ছি। কেন? বিকজ এরা কিন্তু they are not under the control of Reserve Bank. Next is lack of কমপ্লিট কন্ট্রোল। যেহেতু পুরোটা কন্ট্রোলে নেই, একটা পার্ট শুধু কন্ট্রোলে আছে, তাই জন্য এখানে আমরা পুরো কমপ্লিট কন্ট্রোল কিন্তু বলতে পারি না। নেক্সট ইজ শর্টেজ অফ monetary assets. A remarkable feature of Indian money market is shortage of monetary asset. For this, the demand for loan is more than the loanable funds in the Indian money market. ডিমান্ডটা অনেক বেশি হাই than the supply of money. যেহেতু demand for money is much higher than the supply of money,
ডিমান্ডটা অনেক বেশি, অনেকটা বেশি, টাকার দরকার প্রচুর, কিন্তু সাপ্লাই অফ মানি অতটা নেই, তাই জন্য কিন্তু ওখানে একটা ডিসক্রিপেন্সি রাইজ করে এবং তাই জন্যই কিন্তু ইন্টারেস্ট রেটটা বাড়তে থাকে। যে হাই রেট অফ ইন্টারেস্টে দিতে পারবে, দে উইল গেট দ্য মানি। লাস্ট ওয়ান ইজ সিজনাল ডিমান্ড ফর লোন। ডেফিনেটলি আমি এক্ষুনি বললাম যে বছর খুব ভালো বৃষ্টি হচ্ছে, সেই বছর তো আমাদের দরকার নেই পয়সার, কারণ কি আমাদের কাছে অলরেডি আমাদের এতটা কোয়ান্টিটি অফ প্রোডাক্টিভিটি রয়েছে, আমরা এতটা প্রোডাকশন করে ফেলেছি যে এটা বিক্রি করে আমাদের চলে যাবে। বাট যেই বছর ধরো ওয়েদারটা আমাদের ফরে থাকলো না, সেই বছর কি করতে হয়, তখন আমার কাছে অতটা আমার চাষ ভালো হয়নি, তখন আমি কি করে চালাবো আমার সংসার, তখন কিন্তু আমাকে এই লোন নিয়েই চালাতে হয়। তাই জন্য বলছি কি দেখো, বা অনেক সময় আমরা যে র মেটেরিয়ালস কিনি, ওই র মেটেরিয়ালস গুলো কেনার জন্য, আমরা যে এগ্রিকালচার করবো, এগ্রিকালচার করার জন্য আমাদের র মেটেরিয়ালস লাগবে, কিছু ধানের কিছু বীজ লাগবে, ফার্টিলাইজার্স লাগবে, এগুলো আমরা কোথা থেকে পাবো, তার জন্য আমাকে তখন টাকা ধার নিতে হয়। আর এই ধারটা নেওয়ার জন্য বলছো স্পেশাল ফিচার অফ দ্য ইন্ডিয়ান মানি মার্কেট ইজ আ সিজনাল ডিমান্ড ফর লোন। দ্য ডিমান্ড ফর লোন ইজ ভেরি হাই ডিউরিং দ্য বিজি সিজন, যেটা নাকি বিজি সিজন মানে খুব ব্যস্ততা থাকে ওই সময়টা, from November to June, when additional money is required for cultivation. So the banks demand high rate of interest during this period. So these are the features of Indian money market. আরেকবার মনে করিয়ে দিই, the first one was dualism, দু রকম আছে, organized and unorganized. Number 2, lack of coordination between the two. Next, insufficient banking facilities properly provided নেই, unequal distribution of bank, কিছু জায়গায় ব্যাংকস প্রপারলি, যেমন শহরের দিকে ব্যাংকস অনেক বেশি আছে, গ্রামের দিকে অত ব্যাংকস নেই। নেক্সট, ডিফারেন্স ইন ইন্টারেস্ট রেট অফ ইন্টারেস্ট। নেক্সট ইজ ল্যাক অফ কমপ্লিট কন্ট্রোল, পুরো কন্ট্রোলটা পাওয়া যায় না, বিকজ আরবিআই শুধু একটা সেগমেন্টকে রেগুলেট করে, সেকেন্ডটাকে রেগুলেট করতে পারে না। নেক্সট ইজ শর্টেজ অফ মনিটারি অ্যাসেটস, এন্ড দ্য লাস্ট ওয়ান ইজ সিজনাল ডিমান্ড ফর লোন। এবার আসি আমাদের নেক্সট টপিক, দ্যাট ইজ ইম্পর্টেন্স অফ মানি মার্কেট। এবার এই মানি মার্কেটের সম্বন্ধে আমরা অনেক কিছু জেনে ফেললাম, এবার আমরা একটুখানি গুরুত্বটা জানি, যে এদের গুরুত্বটা কোথায়। প্রোভাইডিং শর্ট টার্ম ফান্ডস, আমি এক্ষুনি তোমাদেরকে বলেছিলাম কিন্তু যে মানি মার্কেট কিন্তু ইটস অল অ্যাবাউট শর্ট টার্ম ইনভেস্টমেন্ট, ওখানে কিন্তু কোনো লং টার্মের ব্যাপার নেই, সবকিছু এক বছরের মধ্যে। তো যেহেতু এক বছরের মধ্যে আমার যখনই শর্ট টার্ম ফান্ডস এর দরকার লাগবে, আমি কোথায় যাব, আই উইল স্ট্রেট অ্যাওয়ে গো টু মানি মার্কেট। তো ওরা কি ওদের প্রথম ইম্পর্টেন্স কি, এরা প্রোভাইড করছে শর্ট টার্ম ফান্ডস ফর দেয়ার শর্ট টার্ম ফান্ডস রিকোয়ারমেন্ট। নাম্বার 2, ফ্যাসিলিটি ইন শর্ট টার্ম ইনভেস্টমেন্ট, ওরা কিন্তু শর্ট টার্ম ইনভেস্টমেন্টের জন্য ফ্যাসিলিটেট করে, অনেকটা সাহায্য করে ছোট ছোট টার্ম ইনভেস্টমেন্টস এর জন্য। Money market provides a ready market for short-term investment of surplus fund available with the banks, government, etc. ব্যাংকের কাছেও যদি টাকা থাকে সেটাও মানি মার্কেট সাহায্য করে ইনভেস্ট করতে, গভর্নমেন্টের কাছে যদি সারপ্লাস ফান্ড থাকে সেটাও মানি মার্কেট সাহায্য করে ইনভেস্ট করতে। সো দে আর ফ্যাসিলিটেটিং, ওরা সাহায্য করছে শর্ট টার্ম ইনভেস্টমেন্টের জন্য। নেক্সট, ইট ইজ ইকোনমিক্যাল। ইকোনমিক্যাল কি করে, রেজিং ফান্ডস ফ্রম মানি মার্কেট is easy and simple, which helps in eliminating the unnecessary expenses for the use of cash. Use of cash টাকে ওরা মানে আননেসেসারি যে এদিক ওদিক বাজে খরচাতে আমাদের ক্যাশ গুলো চলে যায়, সেই খরচাগুলোকে বন্ধ করার জন্য ওরা কিন্তু ফান্ডসটাকে রেজ করছে। দে আর রেজিং দ্য ফান্ডস ফ্রম মানি মার্কেট ইজ ইজি অ্যান্ড সিম্পল, অনেকটা বেশি ইজি। হেল্প ইন ফাইন্যান্সিয়াল মোবিলিটি, টাকাটাকে মোবিলিটিটা সাহায্য করছে বাই ফ্যাসিলিটিং ট্রান্সফার অফ সিকিউরিটিজ অ্যান্ড ফান্ডস ফ্রম ওয়ান সেক্টর, সেভার্স এর থেকে ইনভেস্টার্স এর কাছে যেতে সাহায্য করছে কম পিরিয়ড অফ টাইমের জন্য, শর্ট পিরিয়ড অফ টাইমের জন্য, তাই জন্য দে আর হেল্পিং ইন দ্য ফাইন্যান্সিয়াল মোবিলিটি। And lastly, more liquidity. There is greater liquidity in the instruments used in the transactions in money market. Money market কিন্তু তাড়াতাড়ি সাহায্য করে লিকুইফাই হতে, বিকজ দিস ইজ আ শর্ট টার্ম। এবার এই অর্গানাইজড আর আনঅর্গানাইজড মার্কেট সম্বন্ধে আমরা অনেকটা জেনে ফেলেছি, চলো চট করে দেখে নিই একটা ডিফারেন্স বিটুইন অর্গানাইজড মার্কেট অ্যান্ড আনঅর্গানাইজড মার্কেট। দ্য ফার্স্ট ওয়ান, এটা হলো অর্গানাইজড মার্কেটের পয়েন্টস আর এটা হলো আনঅর্গানাইজড মার্কেটের পয়েন্টস। দ্য ফার্স্ট ওয়ান, মিনিং এ কি বলছে, অর্গানাইজড মার্কেট refers to that money market which is under the control of RBI, Reserve Bank of India. Our unorganized market boche refers to that money market which is not under the control of Reserve Bank. Next, control,
ওটা আরবিআই কন্ট্রোল করে, এটা আরবিআই কন্ট্রোল করে না। থার্ডে আসছি রেজিস্ট্রেশন। রেজিস্ট্রেশন ইজ মাস্ট ফর পার্টিসিপেটিং ইন দিস মার্কেট। অর্গানাইজড মানি মার্কেটে কিন্তু নিজেকে রেজিস্টার করাতে হবে ওই মার্কেটে পার্টিসিপেট করার জন্য, বাট এখানে কিন্তু নট মাস্ট ফর। কেন? কারণ কি মানি লেন্ডার্সদের তো কোনো রেজিস্ট্রেশনের দরকার নেই। আমার কাছে আজকে টাকা আছে, আমি গিয়ে বসে যাব, আমার কাছ থেকে লোকে টাকা ধার নেবে, তার জন্য কোনো রেজিস্ট্রেশনের দরকার নেই। Next is members. The members are commercial banks, cooperative banks, exchange banks, etc. And here the members of this market are money lenders, indigenous bankers, and chit funds, etc. Next nature, it is a formal money market, and this is informal money market. এখানে ভলিউম অফ ট্রানজাকশনটা অনেক বেশি লার্জ, আর ওখানে ভলিউম অফ ট্রানজাকশনটা অনেকটা কম। এখানে সিন্স আরবিআই কন্ট্রোল করছে, এদের রেট অফ ইন্টারেস্টটা কিন্তু রেট অফ ইন্টারেস্টটা লো হয়, আর ওখানে রেট অফ ইন্টারেস্টটা অনেকটা হাই হয়। এন্ড লাস্টলি এরা রুলস এন্ড রেগুলেশনস কে ফলো করতে হয় which are being issued by আরবিআই, আর এদের জন্য কোনো রুলস এন্ড রেগুলেশনস দরকার নেই। যারা মনে করছো যে এই স্ক্রিনটা তোমাদের জন্য জরুরি, প্লিজ একটা চট করে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এবার চলে আসছি আমাদের নেক্সট টপিক, দ্যাট ইজ ইনস্ট্রুমেন্টস অফ মানি মার্কেট। এই মানি মার্কেটের ইনস্ট্রুমেন্টসটা কিন্তু খুব জরুরি একটা কোয়েশ্চেন আমাদের জন্য। হোয়াট আর দ্য ইনস্ট্রুমেন্টস অফ মানি মার্কেট আসতে পারে, বা আমাদের এই যে ইনস্ট্রুমেন্ট, 5টা ইনস্ট্রুমেন্ট আমি তোমাদেরকে এখন বলবো, এই 5টা ইনস্ট্রুমেন্টের মধ্যে কোনো একটা ইনস্ট্রুমেন্ট তুলে দিয়ে জিজ্ঞেস করতে পারে যে রাইট এ শর্ট নোট অন দিস। তো আমরা চলে আসছি ইনস্ট্রুমেন্টস অফ মানি মার্কেটে। The first instrument যেটা আমরা ইউজ করি মানি মার্কেটের, ফার্স্ট ইনস্ট্রুমেন্ট হলো ট্রেজারি বিল, সরকারি বিল। ট্রেজারি বিল কি? দেখো, these bills are issued by RBI on behalf of the central government. These bills are issued to meet the short-term financial needs of the central government. They are purchased by public. এরা কি কারা কিনতে পারে? পাবলিক কিনতে পারে, কমার্শিয়াল ব্যাংকস কিনতে পারে, নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস কিনতে পারে, বা ইন্স্যুরেন্স কোম্পানিজ কিনতে পারে। The maturity period of these bills may be 14 days, 91 days, 182 days or 364 days. মানে 14 দিন থেকে 1 বছর অবধি এদের কিন্তু maturity period. আর lastly, these bills are issued for a minimum amount of rupees 25,000 or in multiples thereof. তো এটা হলো প্রথম ইনস্ট্রুমেন্ট অফ দ্য মানি মার্কেট। সেকেন্ড ওয়ান ইজ কল মানি। কল মানি মানে কি বলছি? কল মানি মানে হলো তলবি অর্থ। না, কল মানি refers to that money which is lent by one bank to another bank. একটা ব্যাংক ইস্যু করছে অন্য একটা ব্যাংকের নামে for meeting the temporary shortage of cash. The maturity period of call money is extremely short and may range from 2 days to 14 days. 2 দিন থেকে 14 দিনের মধ্যে যদি টাকার শর্টেজ হয় তাহলে কি করতে পারি? কল মানি ইস্যু করা যায়। The interest rate paid on call money is called call rate and it is highly volatile rate. কেন? কারণ কি এটা খুব শর্ট টাইমের জন্য হয়, তার জন্য এর রেট কিন্তু খুব ভোলাটাইল হয়, মানে একদম ফিক্স থাকে না। আমি আজকে কল মানির রেট যদি দেখি 5%, নট নেসেসারি যে আমি ওটা 2 মাস 5 মাস বাদে ওরকম 5%ই পাবো। কেন? কারণ কি খুব শর্ট পিরিয়ড পাবো না। 2 দিন, আজকে আমার এক্ষুনি টাকা দরকার, আমি 2 দিনের মধ্যে দিয়ে দিতে পারবো, তাহলে মানে 2 দিনের মধ্যে হয়তো আমার টাকাটা আসবে, তখন আমি টাকাটা রিপে করে দিতে পারবো। তো ব্যাংক কি করে? ব্যাংক অন্য ব্যাংকের থেকে একটা কল মানি নিয়ে নিল, তো তুমি আমাকে 2 দিনের জন্য ধার দাও, আমি তোমাকে পরে ফেরত দিয়ে দিতে পারবো। তো যেহেতু খুব কম মানে শর্ট পিরিয়ড অফ টাইমের জন্য হয়, 2 দিন থেকে 14 দিন। দেখো আমি ট্রেজারি বিলের ক্ষেত্রে তোমাদেরকে কি বলেছিলাম, সরকারি বিলের ক্ষেত্রে ওটা 14 দিন ম্যাচুরিটি পিরিয়ড, মানে 14 ডেজ মিনিমাম ম্যাচুরিটি পিরিয়ড। আর এখানে কিন্তু 2 ডেজ থেকে 14 ডেজ এর মধ্যে ওটা শেষ হয়ে যায়। 14 ডেজ এর মধ্যে হলে কল মানি হবে, 14 ডেজ এর বেশি হলে ট্রেজারি বিল হয়ে যাবে। ঠিক আছে? তো ভ্যারিজ ফ্রম ডে টু ডে এন্ড সামটাইমস ইভেন আওয়ার টু আওয়ার, মানে ঘন্টায় ঘন্টায় কিন্তু এদের রেটটা চেঞ্জ হয়। কল মানি দিনে দিনেও চেঞ্জ হয়, আবার ঘন্টায় ঘন্টায়ও চেঞ্জ হতে পারে। থার্ড ওয়ান ইজ সার্টিফিকেট অফ ডিপোজিট। সার্টিফিকেট অফ ডিপোজিট মানে কি? এটা শর্ট ফর্ম কিন্তু সিডি। তো সার্টিফিকেট অফ ডিপোজিট ইজ a negotiable instrument
which is issued by the scheduled commercial banks at a discount. The discount rate is determined on the basis of current market rate of interest. On maturity, the holders of this deposit get back the principal amount along with the interest thereon. মানে ওইটার উপরে একটা ফিক্সড রেট অফ ইন্টারেস্ট থাকে, সেই রেট অফ ইন্টারেস্টটা যখন ডিপোজিটটা শেষ হয়ে যায়, ম্যাচুরিটি হলে প্রিন্সিপাল অ্যামাউন্টটাও পায়, along with that rate of interest যেটা চার্জ হয় সেই অ্যামাউন্টটাও পাওয়া যায়. It can be issued for a period ranging from 91 days to 1 year for banks. Banks এর জন্য 91 days মানে 3 মাস, 3 মাস থেকে 1 বছর, and maximum up to 3 years for financial institutions. Financial institutions এর জন্য maximum tenure টা কিন্তু 3 বছর. Next is commercial paper, very important one. In 1990, 1990 সালে, the Reserve Bank of India introduced the commercial paper scheme in the Indian money market on the recommendation of Vagul Working Group. Vagul Working Group এর আন্ডারে রেকমেন্ডেশনে এই 1990 তে রিজার্ভ ব্যাংক কমার্শিয়াল পেপার নামক এই জিনিসটাকে ইন্ট্রোডিউস করেছিল মানি মার্কেটে. Commercial paper is a short-term unsecured promissory note which is issued by the non-banking firms for procuring working capital for a short period. কম সময়ের জন্য ওয়ার্কিং ক্যাপিটাল মানে ডে টু ডে বিজনেসটা চালানোর জন্য যে ক্যাপিটালটা লাগে, দ্যাট ইজ কল্ড ওয়ার্কিং ক্যাপিটাল. তাহলে এই ওয়ার্কিং ক্যাপিটালটার জন্য নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনসরা কিন্তু এই প্রমিসরি নোটটা ইস্যু করতে পারে ফর আ শর্ট পিরিয়ড. ইট ক্যান বি ইস্যুড ফর আ পিরিয়ড রেঞ্জিং ফ্রম 15 days to 1 year. 15 দিনের থেকে 1 বছরের এর টেনিওরটা হয়. It is issued at a discount and redeemed at its face value. So it has a fixed maturity period after which the face value of the commercial paper is paid back to the investors. আবার face valueটা রিটার্ন করে দেওয়া হয়. And lastly, commercial bill. তো commercial bill মানে কি বুঝছি দেখো, commercial bill is a negotiable instrument which is drawn by a creditor on his debtor. একজন creditor তার debtor-এর উপর এই commercial bill-টা ড্র করতে পারে. The debtor gives acceptance to, তোমরা bill of exchange করেছো না, সেই bill of exchange-এরই পান. Acceptance to the bill to this effect that he will meet the amount mentioned in the bill after a certain period. Now, this certain period is called the maturity period. The maturity period of a commercial bill is generally 7 days to 1 year. তাহলে আমরা 5 রকম ইনস্ট্রুমেন্টস পড়লাম. প্রথমটা কি পড়লাম? ট্রেজারি বিল মানে সরকারি বিল. সেকেন্ডটা আমরা পড়লাম তলবি অর্থ মানে কল মানি. থার্ডটা আমরা পড়লাম আমানত অফ সার্টিফিকেট আমানতের সার্টিফিকেট অফ ডিপোজিট. নাম্বার 4 আমরা পড়লাম বাণিজ্যপত্র, দ্যাট ইজ কমার্শিয়াল পেপার. অ্যান্ড লাস্ট ওয়ান আমরা পড়লাম বাণিজ্যিক হুন্ডি, দ্যাট ইজ কমার্শিয়াল বিল. এবার enough of money market now. Let us proceed to capital market. মানি মার্কেট শেষ হয়ে গেল. মানি মার্কেটে কি করলাম? মানি মার্কেট করলাম, তার ইন্ডিয়ান ফিচার্স অফ ইন্ডিয়ান মানি মার্কেট পড়লাম. তারপরে তাদের আমরা দুটো রকমের মানি মার্কেট ছিল, অর্গানাইজড এন্ড আনঅর্গানাইজড মার্কেট করলাম, ইনস্ট্রুমেন্টস অফ মানি মার্কেট করলাম. এবার আমরা ডিফারেন্স বিটুইন অর্গানাইজড এন্ড আনঅর্গানাইজড করে নিয়েছি. এবার আমরা চলে আসছি আমাদের নেক্সট পার্ট, সেকেন্ড ফেজ, দ্যাট ইজ ক্যাপিটাল মার্কেট. এবার এই ক্যাপিটাল মার্কেটটা কি? মানি মার্কেটটা ঠিক যা ছিল তার থেকে একটু বড় জিনিস, একটুখানি সাইজে ব্যাপারটা বড়. মানে মানি মার্কেট ছিল শর্ট টার্ম সিকিউরিটিজ এর জন্য, আর এই ক্যাপিটাল মার্কেটটা কিসের জন্য? ক্যাপিটাল মার্কেটটা কিন্তু আমাদের মিডিয়াম টার্ম অ্যান্ড লং টার্ম সিকিউরিটিজ এর জন্য. চলো দেখি আমাদের ক্যাপিটাল মার্কেট কি বলছে. The market which provides long term and medium term capital for the business firms is called capital market. This market offers help in meeting the long-term financial needs of various sectors of economy. Transactions of security in this market includes primarily the shares and debentures. This market encourages people to invest their small savings in productive activities. তাহলে আমরা মূলধনের বাজার বলতে কি বুঝলাম? মূলধনের বাজার বলতে যেখানে নাকি মিডিয়াম টার্ম এবং লং টার্ম সিকিউরিটিজ গুলোকে নিয়ে ডিল করা হয়. আর এখানকার মেন জিনিস কি, এরা কিন্তু ওন ক্যাপিটাল অ্যাজ ওয়েল অ্যাজ বরোড ক্যাপিটাল দুটো ক্যাপিটাল দিয়েই কাজ করে.
মেইনলি এরা শেয়ার্স এবং ডিবেঞ্চার্স। কেন বললাম ওন্ড ক্যাপিটাল এন্ড বরোড ক্যাপিটাল? দেখো বলে দিয়েছি, ট্রানজাকশনস অফ সিকিউরিটিজ ইন দিস মার্কেট ইনক্লুড প্রাইমারিলি দ্য শেয়ার্স অ্যান্ড ডিবেঞ্চার্স। শেয়ার্সটা কিন্তু ওন্ড ক্যাপিটালের পার্ট, ডিবেঞ্চার্সটা কিন্তু বরোড ক্যাপিটালের ফান্ড। ক্লাস 11 এ পড়েছিলে মনে আছে সোর্সেস অফ বিজনেস ফাইন্যান্স? ওই বিজনেস ফাইন্যান্সের চ্যাপ্টারে কিন্তু শেয়ার্স লাইক ইকুইটি শেয়ার্স, প্রেফারেন্স শেয়ার্স, এগুলো আমরা কোথায় পড়েছিলাম? কারেক্ট, ওন ক্যাপিটালে। আর ডিবেঞ্চার্স, পাবলিক ডিপোজিটস, এগুলো আমরা কোথায় পড়েছিলাম? বরোড ক্যাপিটালে। তাই জন্যই বললাম এখানে কিন্তু ওন ক্যাপিটাল এবং বরোড ক্যাপিটাল দুটোকেই ইনক্লুড করা হয়, বিকজ শেয়ার্স অ্যান্ড ডিবেঞ্চার্স বোথ আর কামিং হিয়ার। অ্যাকর্ডিং টু VK ভাল্লা, উনি একজন ডিফাইন করেছেন আমাদের ক্যাপিটাল মার্কেটটাকে। ক্যাপিটাল মার্কেট ক্যান বি ডিফাইন্ড অ্যাজ আ মেকানিজম which analyzes savings into investments for productive use. Capital market allocates the capital resources amongst alternative uses. It intermediates flow of savings of those who save a part of their income from those who want to invest it in productive assets. মানে যারা নাকি সেভ করছে তাদের কাছ থেকে পয়সাটা চলে আসছে ইনভেস্টার্স এর কাছে, ইনভেস্টার্সরা ওই ব্যাপারটাকে নিয়ে ইনভেস্ট করতে পারছে। তো ক্যাপিটাল মার্কেট হেল্পস ইন চ্যানেলাইজিং ফ্রম দ্য সেভার্স টু দ্য ইনভেস্টার্স। এবার আসছি আমাদের ফিচার্স অফ ক্যাপিটাল মার্কেটে। ফিচার্স অফ ক্যাপিটাল মার্কেটে দেখো প্রথম ফিচার কি বলছে, এখানে ফ্লো অফ ক্যাপিটালটা হয়। দিস মার্কেট ক্রিয়েটস ফ্লো অফ ক্যাপিটাল ফ্রম দ্য সেভার্স টু দ্য বিজনেস ফার্মস। নেক্সট চলে আসছি সোর্স অফ মিডিয়াম টার্ম অ্যান্ড লং টার্ম ক্যাপিটাল। আমি তোমাদেরকে অলরেডি বলেছি এখানে কিন্তু সমস্তটা হয় মিডিয়াম টার্ম অ্যান্ড লং টার্ম ক্যাপিটালের। So it's a source of medium term and long term capital. এখানে আমি এটাও বলে দিয়েছি তোমাদেরকে, there are two segments, একটাকে আমরা বলি প্রাইমারি মার্কেট, প্রাথমিক বাজার, এবং দ্বিতীয়টাকে আমরা বলি গৌণ বাজার, that is secondary market. So primary market which is for the new security to be sold for the first time, and secondary market where existing or second hand securities are traded. Next আসছে demand and supply of capital. Condition of the capital market depends on the interaction between demand of capital and supply of capital. So demand arises from business firms and supply is made available by the savers. Next point আসছি financial instruments. তোমাদেরকে আমরা ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টস কিন্তু দুরকম মার্কেটে দুরকম আলাদা আলাদা। প্রথম মার্কেটে আমি যেটা পড়েছিলাম, যেমন আমরা যখন মানি মার্কেট করছি, মনে আছে তো তোমাদের আমরা কি কি করেছিলাম? ইনস্ট্রুমেন্টস কি কি ছিল? ট্রেজারি বিল, কমার্শিয়াল পেপার, সার্টিফিকেট অফ ডিপোজিটস, কল মানি। আর এখানে আমাদের ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টস কি কি? এখানে আমাদের ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টস হলো শেয়ার্স, ডিবেঞ্চার্স মানে ওন ক্যাপিটালের যে পার্ট প্লাস লোন ক্যাপিটালের যে পার্ট। তো শেয়ার্স, ডিবেঞ্চার্স, বন্ডস এটসেট্রা। Liquidity, the next point, the holders of securities can sell their securities in the capital market whenever they need money. Capital market কিন্তু আমরা খুব ইজিলি গিয়ে আমাদের পয়সাটাকে খুব তাড়াতাড়ি লিকুইফাই করে নিতে পারি। হোল্ডার্স যাদের কাছে সিকিউরিটিজ গুলো রয়েছে তারা কিন্তু এই সিকিউরিটিজ গুলোকে নিয়ে মার্কেটে গিয়ে সেল করতে চাইলেই দে ক্যান ইজিলি কনভার্ট দেয়ার সিকিউরিটিজ ইনটু লিকুইড ক্যাশ। তারপরে আসছি কন্ট্রোল, দ্য অ্যাক্টিভিটিজ আর কন্ট্রোলড বাই। মনে আছে আরেকটা টার্ম পড়েছিলাম, RBI কন্ট্রোল করে কাদেরকে? অর্গানাইজড মানি মার্কেটকে। আর ক্যাপিটাল মার্কেটকে কে রেগুলেট করে? ক্যাপিটাল মার্কেটকে রেগুলেট করে সেবি। সেবি মানে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, দে আর রেগুলেটিং দ্য ক্যাপিটাল মার্কেট। অ্যান্ড লাস্টলি এখানে কিন্তু কিছু ব্রোকারের প্রেজেন্স থাকে, মানে আমি তুমি ডাইরেক্টলি চাইলে কিন্তু ক্যাপিটাল মার্কেটে গিয়ে আমাদের সিকিউরিটিজ গুলোকে কেনাবেচা করতে পারবো না। এটা আমরা পরের পার্টে আসবো যে ওখানে কিভাবে কেনাবেচা করতে হয়। আমরা ডিম্যাটেরিয়ালাইজেশন অফ সিকিউরিটিজ পড়বো, ডিম্যাট অ্যাকাউন্ট পড়বো, কিন্তু তার আগে ছোট্ট করে জেনে নিই এখানে প্রেজেন্স অফ ব্রোকার ইজ ইম্পর্টেন্ট, দ্যাট ইজ বাইং অ্যান্ড সেলিং অফ সিকিউরিটিজ আর পারফর্মড ইন দিস মার্কেট থ্রু ব্রোকার্স। এখানে কিন্তু ব্রোকার্সরা কেনাবেচা করে। এরপরে আসছি ইম্পর্টেন্স অফ ক্যাপিটাল মার্কেট। এবার দেখো ইম্পর্টেন্স অফ ক্যাপিটাল মার্কেটের মধ্যে the first one is its basis of industrialization, মানে long term capital is the best for establishment of industries and capital market provides these long term capital. Next, development of standard of living, একদম ঠিক
এই পয়েন্টটা কিন্তু ইজ আ ভেরি কমন পয়েন্ট, এটা কিন্তু আমরা মোটামুটি বিজনেস স্টাডিজে সব জায়গাতেই লাগিয়ে থাকি। হ্যাঁ, তো ডেভেলপমেন্ট অফ স্ট্যান্ডার্ড অফ লিভিং, দেখো easy and smooth availability of medium term and long term capital encourages the industrialists to establish নতুন নতুন ফ্যাক্টরি এস্টাবলিশ করতে কিন্তু খুব সাহায্য করে। এবার যেই অ্যাজ এ রেজাল্ট আমরা যখন এটা সাহায্য করছে আমাদেরকে নতুন ফ্যাক্টরিজ এস্টাবলিশ করতে, তখন আমরা কি করছি, আমরা কোনো জায়গায় গিয়ে নতুন ফ্যাক্টরি এস্টাবলিশ করে দিচ্ছি। অ্যাজ এ রেজাল্ট কি হচ্ছে, ওখানে এমপ্লয়মেন্ট অপরচুনিটিস ক্রিয়েট হচ্ছে। এমপ্লয়মেন্ট অপরচুনিটিস ক্রিয়েট হলেই অনেক লোকজন চাকরি পাবে, বেকার যুবকরা চাকরি পেয়ে যাবে, and as a result employment is created and standard of living of the people becomes developed. Next, providing liquidity, এরা লিকুইডিটি প্রোভাইড করে, খুব তাড়াতাড়ি আমি বললাম আমরা কিন্তু ক্যাশে খুব তাড়াতাড়ি কনভার্ট করতে পারি। তো ক্যাপিটাল মার্কেট প্রোভাইডস লিকুইডিটি to the investment in long-term securities because the holders of the securities can easily sell their securities in the capital market whenever they need the cash. Capital formation, it inspires people to save money through providing opportunity of investment in securities having attractive rate of interests and dividend. এই ডিভিডেন্ডটা জানো তো কি? ডিভিডেন্ডের সম্বন্ধে আগের চ্যাপ্টারটাতেই তোমাদেরকে পড়িয়েছিলাম কিন্তু আমি। ডিভিডেন্ড মানে ওই পার্ট অফ দ্য প্রফিট, it's that part of the profit which is being distributed to the shareholders by the company. কোম্পানি প্রফিটের যে পার্টটা ইকুইটি শেয়ার হোল্ডার্সদেরকে প্রফিটের পার্টটা যেটা ডিস্ট্রিবিউট করে দেয়, দ্যাট ইজ কল্ড ডিভিডেন্ড। Productivity of savings, capital market transfers money to those who need funds from those who saves money. As a result, mobilization, আমরা এই পয়েন্টটা বারবার করে পড়ছি, মানে মানি মার্কেট বা ক্যাপিটাল মার্কেট দুজনের ক্ষেত্রে, মানে বেসিক্যালি ফিনান্সিয়াল মার্কেটের জন্য এই পয়েন্টটা খুব ইজি, যে এটা কিন্তু মোবিলাইজেশন অফ সেভিংসটা খুব সাহায্য করে। Next is raising government fund. Government can sell their bonds in the capital market and acquire market money for the public welfare. And lastly, এতে আমাদের economic growth and developmentটা হতে সাহায্য করে। Functions of capital market এ আসছি। The first one, supply of capital. এ আমাদের কি করে, আমাদের medium term and long term capital supply করে। So for the establishment of new factories, নতুন নতুন factories establish করতে কিন্তু এরা আমাদেরকে খুব সাহায্য করে। Expansion of industrial sectors by providing the medium and long term securities, এরা liquidity provide করে। Helps in capital formation, কেন? কারণ কি capital formation economic growth হচ্ছে, টোটাল আমাদের ইকোনমির ক্যাপিটাল ফর্মেশনটা কিন্তু তৈরি হচ্ছে through conversion of savings of the people into capital. Next, productivity of savings, transfer savings of the people to the productive sector. যারা নাকি আমরা সেভ করতে পছন্দ করি, সবাই সেভ করি, যখনই আমরা কিছু আর্ন করি আমরা একটা পার্ট সেভ করি, একটা পার্ট খরচা করি। এবার এই যে সেভ করলাম এই টাকাটা আমরা কি করি, আমরা ব্যাংকে গিয়ে জমা দিই। ব্যাংকস কি করছে, ব্যাংকস আমাদের এই টাকাটাই কিন্তু লেন্ডার্সদেরকে, ইনভেস্টার্সদেরকে ইনভেস্ট করতে দিচ্ছে, so that our money can get some return. Helps in economic growth and development, আমাদের economic growth and development এ সাহায্য করছে। Protection of interest of the investors, তাদেরকে সাহায্য করছে। Supply of information, experienced intermediaries in the capital market suggest the investors যে কোথায় কোন জায়গাতে ইনভেস্ট করলে কতটা রিটার্ন পাওয়া যাবে, এটাও কিন্তু functions of capital মার্কেটের মধ্যে চলে আসছে। And lastly, it creates a link between the savers and the investors. এটাও বুঝিয়ে ফেলেছি, দু রকমের ক্যাপিটাল মার্কেট, প্রাইমারি মার্কেট, সেকেন্ডারি মার্কেট, প্রাথমিক বাজার, গৌণ বাজার। প্রাথমিক বাজার কি? প্রাথমিক বাজার refers to that market in which securities are sold for the first time for collecting long-term capital. Therefore, the primary market is also called, বলা হয়ে গেছে কিন্তু তোমাদের সাথে ডিসকাশন হয়ে গেছে, নিউ ইস্যু মার্কেট বা ফ্রেশ ইস্যু মার্কেট। তো নিউ ইস্যু মার্কেট, তো প্রাইমারি মার্কেট না বলে আমি কিন্তু বলতে পারি যে রাইট এ শর্ট নোট অন নিউ ইস্যু মার্কেট। ও তখনই ভয় পেয়ে যাবে, ঘাবড়ে যাবে, বাবা এটা আবার কোন মার্কেটের কথা ম্যাম বলছে, ম্যাম তো বলেছিলেন প্রাইমারি মার্কেট, সেকেন্ডারি, প্রাথমিক বাজার, গৌণ বাজার, এই সমস্ত সব তো বলে দিয়েছে। তাহলে এই নিউ ইস্যু মার্কেটটা কি? নিউ ইস্যু মার্কেট হলো প্রাইমারি মার্কেটেরই একটা নাম। The various securities issued in the primary market are equity shares, preference shares, debentures, etc.
Banks, financial institutions, insurance companies, mutual funds, and individuals are the main investors in this company. এবার আসছি secondary market. গৌণ বাজার is such a market in which the existing or the second hand securities are traded, মানে যেগুলো অলরেডি মার্কেটে রয়েছে তারা যখন এক্সচেঞ্জ হয় তারা কিন্তু সেকেন্ডারি মার্কেটে এক্সচেঞ্জ হয়, not in the primary market. In other words, only those securities are bought and sold into this market which have already been issued by the public companies and government. Features of primary market বলে ফেলেছি, নতুন সিকিউরিটিজ গুলো ট্রেড করা হয়, তো নিউ সিকিউরিটিজ এক জায়গা থেকে আরেক জায়গায় ফ্লো অফ ফান্ড হয়, পার্টিসিপেশন অফ দ্য কোম্পানি, কোম্পানির পার্টিসিপেশন থাকে, প্রাইসিং, মার্কেট does not play any role in determination of price of the securities. The price of the securities are determined by the management of the issuing company. আমি প্রাইমারি মার্কেটের ক্ষেত্রে আমাদের মানি মার্কেটের ক্ষেত্রে তোমাদের কিন্তু বলেছিলাম মার্কেটটা ডিসাইড করে, মনে আছে যে মার্কেট ইজ আ প্লেস যারা নাকি ডিসাইড করে ডিমান্ড এন্ড সাপ্লাই অফ সিকিউরিটিজ দেখে, কিন্তু দেখো এইখানে কিন্তু আমি অন্য কথা বলছি। কেন? কেন কি এই মার্কেটটা প্রাইমারি মার্কেট মানে ক্যাপিটাল মার্কেটে কিন্তু মার্কেট ডিটারমাইন করে না, ইস্যুইং যে কোম্পানি সে ডিটারমাইন করছে যে আমার শেয়ারের কি সিকিউরিটিজ এর কি প্রাইস হবে। জিওগ্রাফিক্যাল লোকেশন, এদের কোনো ফিক্সড জিওগ্রাফিক্যাল লোকেশন কিন্তু থাকে না। and buying of securities, the buyers buy securities of the issuing company, they cannot sell their securities. তার মানে কি হলো, প্রাইমারি মার্কেটে কিন্তু শুধু বাইং অফ নিউ সিকিউরিটিজ টাই আসে, সেলিং কিন্তু হয় না। তার মানে বেসিক ডিফারেন্স, যদি একটা তোমাকে ছোট্ট ডিফারেন্স জিজ্ঞেস করি আমি আজকে, যে বলো তো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন প্রাথমিক বাজার এন্ড গৌণ বাজার? প্রাথমিক বাজারে কি হয়? প্রাথমিক বাজারে প্রথমে বলি ফ্রেশ ইস্যু হয়, শুধু ফ্রেশ শেয়ারস গুলোকে আমরা প্রাথমিক বাজারে ডিল করি, আর এখানে গৌণ বাজারে কিন্তু আমরা অলরেডি এক্সিস্টিং শেয়ারস গুলোকে বা সিকিউরিটিজ গুলোকে নিয়ে ডিল করি। আর একটা ডিফারেন্স বললাম, এখানে কিন্তু শুধু পারচেজিং অফ দ্য সিকিউরিটিজ হয়, সেলিং অফ দ্য হয় না, কারণ কি নতুন ফ্রেশ ইস্যু, তো শুধু নতুন যেগুলো নতুন যখন আমরা পা রাখছি স্কুলে তখনকার কাজটা কিন্তু প্রাইমারি মার্কেট। আর সেকেন্ডারি মার্কেট অলরেডি সমস্ত বিচার মানে সব বিচার বিবেচনা করা হয়ে গেছে, পুরো বিস্তার হয়ে গেছে আমাদের স্কুলে, তখন আমরা কি সেকেন্ডারি, তো সেকেন্ডারি মার্কেটে কিন্তু পারচেজিংও হচ্ছে, সেলিংও হচ্ছে, আর এরা কিন্তু ক্যাপিটাল ফরমেশনে সাহায্য করছে। ফাংশনস অফ প্রাইমারি মার্কেট একবার চট করে দেখে নি চলো। ইট হেল্পস টু নিউ এন্টারপ্রেনার্স, এরা নতুন এন্টারপ্রেনারদেরকে সাহায্য করে। দিস মার্কেট হেল্পস দ্য নিউ এন্টারপ্রেনার্স টু রেজ ক্যাপিটাল required for new ventures from this market. Number 2, it helps to the investors দেরকেও সাহায্য করছে। Transfer of funds, this market causes flow of investable funds from the savers to the business enterprises. Study of the project provides information regarding feasibility and future prospect of new projects of the issuing company. Future prospect কি সেটা কিন্তু এখানে হচ্ছে স্টাডিটা। Help in conversion, give the opportunity of the sole proprietor, partnership and private companies to convert their enterprise into public companies by issuing shares to the public. Next, advisory services, এরা অনেক রকম advisory services provide করে, যেমন নাকি it gives advice to the issuing company with regard to timing, কোনটা টাইমিং ঠিক হবে যখন মার্কেটে আমি ফ্রেশ ইস্যু করতে পারবো, প্রাইস কি হওয়া উচিত, টাইপ কি হওয়া উচিত, বা সাইজ অফ দ্য ইস্যু কি হওয়া উচিত, মানে কতগুলো শেয়ার ইস্যু অ্যাকচুয়ালি করা উচিত। আন্ডাররাইটিং, এবার দেখো আন্ডাররাইটারটা কে? আন্ডাররাইটার ইজ ওয়ান কাইন্ড অফ ব্রোকার, যে নাকি পুরো রেসপন্সিবিলিটিটা পুরো নিজের কাঁধে নেয়, হু টেকস দ্য রেসপন্সিবিলিটি অফ সেলিং a definite number of securities. Primary market assures the issuing company regarding issue of a definite amount of securities through underwriters. মানে যখন নতুন কোম্পানি ইস্যু করছে নিজেদের শেয়ার মার্কেট, তারা কিন্তু ডাইরেক্টলি বিক্রি করছে না, তারা কি করছে, তারা আন্ডাররাইটারদের থ্রুতে বিক্রি করছে। আন্ডাররাইটার কারা? আন্ডাররাইটার হলো এমন ব্রোকার যারা নাকি ওই নতুন কোম্পানির হয়ে মার্কেটে জিনিসটাকে বিক্রি করে। and distribution of security is through brokers and dealers. এবার methods of raising finance, প্রাইমারি মার্কেটে methods of raising finance কি কি? প্রথমটা হলো ডাইরেক্ট পাবলিক ইস্যু। এবার এই ডাইরেক্ট পাবলিক ইস্যুটা কি? পাবলিক ইস্যু মানে ডাইরেক্টলি আমি পাবলিককে ইনভাইট করছি, পাবলিককে ডাইরেক্টলি ইনভাইট করে তাদেরকে জানাচ্ছি
যে আমি নতুন শেয়ার মার্কেটে ইস্যু করতে চাইছি, আপনারা কিনতে চাইছেন যদি, তাহলে আপনারা অ্যাপ্লাই করুন। তখন পাবলিক কি করছে, পাবলিক তখন অ্যাপ্লিকেশন প্রাইসটা দিয়ে, অ্যাপ্লিকেশন মানিটা দিয়ে আমার কোম্পানির শেয়ার কিনতে চাইছে। আমি সেটাকে ভালো করে দেখছি, দেখে আমি তাদেরকে মার্কেটে ইস্যু করে দিচ্ছি শেয়ারসটা। দিস ইজ কল্ড ডাইরেক্ট পাবলিক ইস্যু। নেক্সট, অফার্স ফর সেল। আমি অফার করছি মানুষকে যে আমার মার্কেটে আমি অফার, উই আর অফারিং লাইক মানে সেল ইটস সিকিউরিটিজ টু ইন্টারমিডিয়েটস। আমি ইন্টারমিডিয়েটস এর থ্রু দিয়ে মার্কেটে জিনিসগুলোকে বিক্রি করতে চাইছি। নেক্সট ইজ প্রাইভেট প্লেসমেন্ট, মানে যেটাকে আমরা বলি ঘরোয়া বিলি। ঘরোয়া বিলি মানে কি, যখন আমি প্রাইভেটলি কোনো একটা কোম্পানি কিছু কিছু কোম্পানিজকে প্রাইভেটলি ডাইরেক্টলি ব্যাপারটাকে দিয়ে দিচ্ছে, সেটা সমস্ত পুরো জেনারেল পাবলিককে কিন্তু জানাচ্ছে না, দ্যাট ইজ কল্ড প্রাইভেট প্লেসমেন্ট। রাইট ইস্যু। রাইট ইস্যু মানে কি, রাইট ইস্যু মানে আমি ধরো অলরেডি আমার কোম্পানির কিছু ইকুইটি শেয়ারস আমি মার্কেটে দিয়ে রেখেছি, মানে আমার কিছু ইকুইটি শেয়ার হোল্ডার্স আছে। এবার আমি যখন ফার্দার আবার কোম্পানি যখন চাইছে কিছু নতুন ক্যাপিটাল ইস্যু দরকার, আরো একটু অ্যাডিশনাল ক্যাপিটাল আমার কোম্পানির দরকার, তখন আমি কি করতে পারি, আমি রাইট ইস্যু করতে পারি। এই রাইট ইস্যুটা কেমন, এই রাইট ইস্যুর থ্রু দিয়ে আমরা কি করি, আমরা ওই যে অলরেডি এক্সিস্টিং ইকুইটি শেয়ার হোল্ডার্স আছে তাদেরকে একটা রাইট দিচ্ছি, একটা অধিকার দিচ্ছি। কি অধিকার দিচ্ছি, যে আপনি যদি চান আপনি আবারও আমার কোম্পানির শেয়ারসটা কিনতে পারেন, যেগুলো আমি নতুন ইস্যু করছি। এবার অনেক সময় হয়, ধরো আমি অ্যাজ আ কোম্পানি আমি তোমাকে দিতে চাইছি, তুমি তোমার অলরেডি এক্সিস্টিং তুমি শেয়ার হোল্ডার, আমি তোমাকে বলছি তোমাকে আমি এটা এক্সট্রা বেনিফিট দিতে চাই, তুমি যদি 8 টাকা আমার কোম্পানিতে ইনভেস্ট করতে চাও, আমার কিছু ইকুইটি শেয়ার আরো পারচেজ করো। এবার তুমি কি করতে পারো, যেহেতু তুমি অলরেডি এক্সিস্টিং শেয়ার হোল্ডার, তুমি কিছুটা কম রেটে পাবে, এবং আমি মার্কেটে দিলে তারা তো অনেক লোকজন রয়েছে কেনার জন্য, বাট আমি তোমাকে জানি, তাই তোমাকে আমি আগে একটা অপশন দিচ্ছি। এবার যখন আমি তোমাকে অপশন দিচ্ছি, তুমি হয় অপশনটা নিচ্ছ, না হয় অপশনটা নিচ্ছ না। যদি তুমি অপশনটা নিলে তাহলে তুমি বেনিফিটেড, আমার টাকা চলে আসলো, আমাকে আর বাইরে মার্কেটে গিয়ে খুঁজতে হলো না। আর যদি তুমি ধরো না চাও, রাইটটা নিতে না চাও, তুমি রাইটটাকে বললে যে না আমি ম্যাডাম নিতে চাইনি, তখন আমি কি করব, হয় তুমি তোমার রাইটটা অন্য কাউকে দিয়ে দিলে, সে নিয়ে নিল, অর এলস আমি তখন মার্কেটে গিয়ে ইস্যু করলাম। অ্যান্ড লাস্ট ইজ ইলেকট্রনিক মিডিয়া। এটা যেটা নাকি আজকের ডেটে দিস ইজ দ্য বেস্ট মেথড। কেন, তুমি যাও গিয়ে ডিম্যাট অ্যাকাউন্ট খোলাও, সামনে বসো, সমস্তটা কিছু দেখতে পাচ্ছ, থ্রু দ্য হেল্প অফ ইলেকট্রনিক মিডিয়া ইউ ক্যান purchase the securities. So these are the 5 methods of raising finance. The first one, direct public issue. Next one, offers for sale, private placement, right issue, and electronic media. এবার সেকেন্ডারি মার্কেটটা একটু ফিচার্সটা দেখে নিই। সেকেন্ডারি মার্কেট মানে গৌণ বাজার, অলরেডি বুঝিয়ে দিয়েছি। এখানে এক্সিস্টিং সিকিউরিটিজ থাকে, প্রোভাইডিং লিকুইডিটি, এরা লিকুইডিটি প্রোভাইড করে। পার্টিসিপেশন অফ দ্য কোম্পানি, কোম্পানির পার্টিসিপেশন এর মধ্যে আছে। প্রাইসিং ও দেখতে পাওয়া যায়। জিওগ্রাফিক্যাল লোকেশন, ওদের যেমন প্রাইমারি মার্কেটের আমি বলেছিলাম কোনো জিওগ্রাফিক্যাল লোকেশন নেই, কিন্তু এদের কিন্তু প্রপার জিওগ্রাফিক্যাল লোকেশন আছে। বাইং অ্যান্ড সেলিং অফ সিকিউরিটিজ এখানে হয়, ওখানে শুধু বাইং ছিল, সেলিং ছিল না। আমি বলেছিলাম না প্রাইমারি মার্কেট আর সেকেন্ডারি মার্কেটের মধ্যে ডিফারেন্স কি, প্রাইমারি মার্কেটে শুধু পারচেজিং হয়, কোনো সেলিং হয় না, কিন্তু এখানে কিন্তু বাইং এন্ড সেলিং বোথ হচ্ছে। এন্ড দিস ইজ ভেরি হেল্পফুল ইন দ্য ক্যাপিটাল ফরমেশন অফ দ্য ইকোনমি। মোটামুটি আমরা আজকের ক্লাসের শেষের দিকটাতে চলে এসেছি, কিন্তু এবার আমরা দেখব একটা ডিফারেন্স বিটুইন আ প্রাইমারি মার্কেট অ্যান্ড সেকেন্ডারি মার্কেট। দেখে নাও প্রাইমারি মার্কেট অ্যান্ড সেকেন্ডারি মার্কেট। দিস কলাম ইজ ফর প্রাইমারি মার্কেট, দিস কলাম ইজ ফর সেকেন্ডারি মার্কেট। আমি তোমাদেরকে 1 2 3 4 5 6 7টা তো 7 পয়েন্টস দিচ্ছি। এবার একটা জিনিস কিন্তু মাথায় রাখবে, আমাকে কিন্তু মার্কস বুঝে আনসার লিখতে হবে। আমাকে যদি ধরো 2 মার্কসের লিখলো, আমি তাতে 7খানা পয়েন্ট লিখে বসলাম, নট রিকোয়ার্ড। মার্কসটা কিন্তু বুঝে আনসার লিখবে, ঠিক আছে? তো এখানে যদি 2 মার্কসের থাকে, দুটোর থেকে 3টে পয়েন্ট অফ ডিফারেন্স ইজ ইনাফ। 3টের বেশি লেখার দরকার নেই, 2টো বা 3টে। দেখবে অনেক সময় কোয়েশ্চেনে ইটসেলফে মেনশন করে দেবে, write any 2 point of difference between primary market and secondary market, বা write any 3 differences between capital market and money market, whatever. তো তাই জন্য বেসড অন দ্য মার্কস প্লিজ আনসারটা লিখবে। আমি অনেকটা জানি বলে আমি অনেকটা লিখে ফেললাম 2 মার্কসের জন্য, তাহলে কিন্তু মার্কস পাওয়া, এক্সট্রা মার্কস 2 তো আমি 2ই দিতে পারবো,
দুয়ে তো আমি 5 দিতে পারবো না, কিন্তু তোমার কিন্তু টাইমটা খুব শর্ট, তোমায় কিন্তু ওই 2 ঘন্টার মধ্যে কোয়েশ্চেন এতগুলো পড়তেও হবে, প্লাস তোমাকে কিন্তু আনসারটাও লিখতে হবে। এবার কিন্তু আর বাবল করার জায়গা নয়, তাই জন্য তোমাকে কিন্তু টাইমটাকে খুব বুঝে শুনে খরচা করতে হবে। তাই জন্য আমি 2 মার্কসের আনসারটা অনেক জানি বলে আমি অনেক লিখলাম, অথচ আমি 3 মার্কসের যেখানে নাকি আমার 3টে পয়েন্ট লিখতে হবে সেখানে আমি একটা পয়েন্ট অফ ডিফারেন্স লিখলাম, আর ভাবলাম বাড়িতে এসে আমি তো সবটা করেছি, তাহলে কিন্তু মার্কস পাওয়া যাবে না। সো মাই ডিয়ার স্টুডেন্টস, ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ যে তুমি কিন্তু তোমার সময়টা, টাইম ম্যানেজমেন্টটা খুব ভালো করে করবে, অ্যাজ ওয়েল অ্যাজ তোমাকে কিন্তু মার্কসটা দেখে অ্যান্সার লিখতে হবে। সো ফার্স্ট ওয়ান, প্রাইমারি মার্কেট অ্যান্ড সেকেন্ডারি মার্কেট। মিনিংটা লিখে নিতে হবে। সেকেন্ড, নেচার অফ সিকিউরিটিজ, অনলি নিউ সিকিউরিটিজ আর সোল্ড, আর এখানে সেকেন্ড এক্সিস্টিং অর সেকেন্ড হ্যান্ড সিকিউরিটিজ। রোল, দিস মার্কেট এনশিওরস ফ্লো অফ ফান্ড ফ্রম সেভার্স টু বিজনেস এন্টারপ্রাইজ. This market provides liquidity for the securities. Participation, company involves directly with the transactions performed, and no company involves directly with the transactions involved. Here, pricing the market does not play any role in the determination. এখানে কিন্তু market plays an important role. Next, geographical location. Already বলেছি প্রাইমারি মার্কেটের কোনো geographical location হয় না। সেকেন্ডারি মার্কেটের কিন্তু একটা, গৌণ বাজারের কিন্তু সবসময় একটা geographical location আমরা দেখতে পাই। And next comes nature of transaction, only buying of securities. আমি তোমাদেরকে অলরেডি বুঝিয়েছি কিন্তু যে প্রাইমারি মার্কেটে কিন্তু শুধু পারচেজিং হয়, এখানে কিন্তু কোনো সেলিং অফ সিকিউরিটিজ হয় না, শুধু কেনা হয়। প্রাইমারি মার্কেট কেনা বেচা দুটোই হয় সেকেন্ডারি মার্কেট। এবার আমরা আসলাম আমাদের লাস্ট স্লাইডে, মানে এবার আমাদের চ্যাপ্টারটা আজকের মতো কিন্তু এরপরেই শেষ হয়ে যাবে। দেখি চলো এবার আমাদের ক্যাপিটাল মার্কেট আর মানি মার্কেটের কি ডিফারেন্স আছে। ফার্স্ট, ডেফিনেশন দিয়ে সবসময় যে কোনো ডিফারেন্স যখনই তোমরা লিখবে, সে তোমরা 3 মার্কসের জন্য লেখো বা 5 মার্কসের জন্য লেখো, ফার্স্ট পয়েন্ট শুড অলওয়েজ বি দ্য ডেফিনেশন অর দ্য মিনিং। সবসময় প্রথম পয়েন্টটা মিনিং বা ডেফিনেশন দিয়ে করতে হবে। সো ফার্স্ট ওয়ান, ক্যাপিটাল মার্কেট refers to the market of medium term and long term funds, and this one is money market refers to the market for short term capital. ডিউরেশন, এরা অনেকটা লং পিরিয়ড অফ টাইমের জন্য হয়, এটা কিন্তু একদম শর্ট টার্ম, মানে আমি অলরেডি তোমাদের বুঝিয়েছিলাম শর্ট টার্ম মানে within a span of only 1 year. Control, this market is controlled by SEBI and this market is controlled by RBI. But মনে আছে তো, দু রকম মার্কেট বলেছিলাম, একটা অর্গানাইজড একটা আনঅর্গানাইজড। অর্গানাইজডটা কিন্তু আরবিআই কন্ট্রোল করে, আনঅর্গানাইজডটা কিন্তু কন্ট্রোলের একদম বাইরে। ইনস্ট্রুমেন্টস, ক্যাপিটাল মার্কেটে দেখো কি কি ইনস্ট্রুমেন্টস আছে, শেয়ারস, ডিবেঞ্চার্স, বন্ডস, কেন কি এখানে ওন্ড ক্যাপিটাল অ্যান্ড বরোড ক্যাপিটাল দুটোই কাজ করে। আর এখানে ট্রেজারি বিলস, কমার্শিয়াল পেপারস, বিল অফ এক্সচেঞ্জ, অল দিস আর দ্য instruments. Next, nature of capital. Capital market provides both fixed and working capital. Our money market provides only working capital. Lastly, liquidity. As the capital market securities are medium and long term, they are less liquid. Our মানি মার্কেটে কিন্তু শর্ট টার্ম বলে খুব তাড়াতাড়ি লিকুইড হয়ে যায়। সো আমরা আজকের আমাদের এই ফাইন্যান্সিয়াল মার্কেটের পার্টটা অর্ধেকটাই কিন্তু করতে পারলাম। তোমরা কিন্তু পরের পার্টটা দেখতে একদম ভুলো না, সো দ্যাট আমরা কিন্তু এই চ্যাপ্টারের কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্সও ডিসকাস করব। সো প্লিজ স্টে টিউন, অ্যান্ড যদি কিছু অসুবিধা হয় প্লিজ ডু রাইট মি ইন দ্য কমেন্ট সেকশন। থ্যাংক ইউ।